গিয়ে পড়লাম রোববার, একটা রোববার আমার মনে আছে, আমার সম্ভবত মানে ওই রোববার দিন সকালবেলায় গিয়ে আমি মুম্বাই পৌঁছলাম। তো আমি যার রুমে উঠেছি সে তখন অ্যাসিস্ট করতো সঞ্জয় লীলা বানসালিকে, দেবদাসে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল। নর্মালি দুবেলা তো আমরা বাঙালিরা যেরকম খাই, রোববার দুবেলা তো অন্যরকম বিষয়। বললো বড়া পাও, হ্যাঁ বড়া পাও কে হ্যাঁ। মানে আজকের দিনে দাঁড়িয়ে উনি আমার কাছে ভগবান, নট বিকজ হি ইজ রাজকুমার হিরানি, কারণ হি ইজ আ গুড হিউম্যান বিইং। ফিল্ম ইনস্টিটিউটে পড়াশুনো করেছি, সিনেমা দেখেছি, কিন্তু মাঠে যখন নেমেছি তখন মনে হচ্ছে আমি কিছু শিখিনি। লড়াই করে বাঘের মুখ থেকে হাজবেন্ডকে বাঁচিয়েছে। কি স্টোরি বলো তো। লড়াই করেছে কে? মা লড়াই করেছে, দিদি লড়াই করেছে। যখন টেলিভিশনে কাজ করছি, রাত্রিবেলায় শুটিংয়ের পরে স্ক্রিপ্ট লিখতাম। আচ্ছা। ইনিশিয়ালি আমি হয়তো গল্প বলতাম আর আমার স্ত্রী লিখতো। আমি দেখলাম যে অতনু রায়চৌধুরী দাঁড়িয়ে আছেন, বলে তুমি বলেছিলে বানাবে, এত বছর মানে প্রায় মাঝখানে 1.5 বছর হয়ে গেছে, যোগাযোগই করলে না, কারণ খুব ভুল হয়ে গেছে। তো আমি সেই সপ্তাহে 1 বাক্স মিষ্টি নিয়ে ওনার বাড়িতে গেলাম। উনি বলেন নেক্সট দিন থেকে আসলে এই মিষ্টির বাক্সটা নিয়ে আসবে না। বাবার সাথে আমার প্রতি মুহূর্তে ঝগড়া হয়, কারণ একটা ভালোবাসার সম্পর্ক ঝগড়া বাবা এবং মা দুজনের সাথেই, বাবার সাথে বেশি হয়। তো বাবা একদিন বললো যে তুই না আমাকে বন্দি করে রেখে দিয়েছিস, তুই যখন ছোট ছিলিস আমি শাসন করেছি কিন্তু তোকে কোনোদিন বেঁধে রাখিনি। মানে আমি তো বাবার ভালোর জন্যই বলছি, আমি কি মা বাবাকে বন্দি করে রেখেছি? এইখান থেকে টনিকের আইডিয়াটা মাথায় আসে। উনি 2টো উদাহরণ দেন অতনু রায়চৌধুরী। একটা হচ্ছে নন্দনের ওই 900 থেকে 1000টা সিট, আর নবীনা সিনেমা হলের এই 900টা সিট হাউসফুল হলে এর থেকে বড় অ্যাওয়ার্ড হয় না। একদম একদম তাই। এবং দেখো ক্রিটিকরা সিনেমা দেখে জটিল পার্সপেক্টিভ থেকে। क्या बात। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। আপনারা সোল কানেকশন পডকাস্টকে যেই ভালোবাসা দেন তার কারণ বোধহয় যে এই সোল কানেকশন পডকাস্টে এসে বেশ কিছু মানুষকে আমরা চিনতে পারি নতুন করে বা জানতে পারি নতুন করে। আর এমন কিছু মানুষও থাকে যাদের গল্প বা যাদের কথা খুব বেশি জানা যায় না। আজকের গেস্ট আপনারা অলরেডি জানেন তিনি কে। যদি না জেনে থাকেন বা না কানেক্ট করে থাকেন তাহলে বলি, তার জার্নিটা লাগে রাহো মুন্না ভাই থেকে প্রধান অবধি। তার মাঝখানের মাইলস্টোনগুলো খুব ইম্পর্টেন্ট কিছু মাইলস্টোন। দিদি নাম্বার 1 বলে একটি শো, যে শোটির পেছনের কারিগরের মধ্যে অন্যতম একজন তিনি ডিরেক্টর। সারেগামাপা যখন কালিকাদার যে সিজনটা আপনাদের বোধহয় প্রত্যেকেরই মনে থাকবে, যেটা অলমোস্ট মানে মিউজিক্যাল রিয়েলিটি শোর যে ওভারঅল সারা ভারতবর্ষের যে ইম্প্যাক্ট আছে সেটা বদলে দিয়েছিল। এই লোকটা তার সঙ্গেও যুক্ত ছিল এবং তার ডিরেক্টর, তিনিই বানিয়েছেন সেটা। এবং তারপর টনিক, প্রজাপতি, প্রধান এবং তারপর আরও বেশ কিছু কাজ তার আসতে চলেছে। আমার সঙ্গে আলাপ ছিল না, আমি জাস্ট প্রথমবার আলাপ করলাম। মনে হলো কিরম একটা এই আড্ডাটার মধ্যে কিরম একটা জলের মতো ফ্লো হয় না, মানে জাস্ট বয়ে গেল, মনে হলো যে সময় বয়ে গেল যেরকমভাবে সময় বয়ে যায়। আমি অনেকটা গল্প শুনলাম, রাজকুমার হিরানিকে অ্যাসিস্ট করা থেকে শুরু করে দেবকে ডিরেক্ট করা অবধি। একটা সিনেমার মতোই লাগলো আমার মনে হয় আপনাদেরও একটা সিনেমার মতো একটা এপিসোড উপহার বোধহয় দিতে পারবো। আমাদের অতিথি অভিজিৎ সেন। সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। তো আজকে আমাদের সঙ্গে আছেন অভিজিৎ সেন, যাকে খুব বেশি ক্যামেরার সামনে কিন্তু দেখা যায় না। তো আমার মনে হলো যে একটা মানুষ যে এতগুলো সাকসেসফুল, মানে শুধু সাকসেসফুল বললে হবে না, মানে আমি বলবো যে ট্রেন্ড চেঞ্জিং সিনেমা যেই মানুষটা বানিয়েছেন, এবং তাছাড়াও তার একটা বিরাট টেলিভিশনের মানে একটা ইতিহাস আছে বলা যেতে পারে, এবং তার বাইরে তার জীবন সম্পর্কেও জানার অনেকটা আছে বলে আমার মনে হয়। তো আমার মনে হলো যে একটা পডকাস্ট করা যেতেই পারে যে অচেনা মানুষটাকে একটু চেনার জন্য। অভিজিৎ, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ সো মাচ আমন্ত্রণ জানানোর জন্য। আমি নিজেকে খুব মনে হচ্ছে যে
হয়তো কিছু করতে পেরেছি, তাই জন্য আজকে আসতে পারলাম। আরে না না, জি জি। তোমার সম্পর্কে একটু জানতে গিয়ে দেখলাম যে তোমার তো কোনো মানে ইন্টারভিউ তো সেইভাবে বিরাট নেই, প্লাস খুবই মনে হলো তুমি একটু পর্দার আড়ালে থাকাই মানুষ। সেটা মানে সেটা কি ইচ্ছাকৃতভাবে ক্রিয়েট করা? কারণ যার কাছে এতগুলো পরপর 3টে এত বড় হিট আছে, ব্লকবাস্টার হিটস আছে, তাকে দেখা যায় না কেন? না, ইচ্ছাকৃত তো নয় একদমই। আমি যদি বলি যে ইচ্ছাকৃতভাবে পিছনে থাকতে চাই, সেটা আমি ভুল বলবো। আমি যে কারণে এই মাধ্যমে মানে এই সিনেমা টেলিভিশন এসেছি, সেটা হচ্ছে যাতে আমাকে মানুষ চেনে। তো চেনার পিছনে উদ্দেশ্য অন্য ছিল, যে চেনে মানে আমি সম্মান অর্জন করি, আর সম্মানটা একদমই আমার মা বাবার জন্য। আচ্ছা, আমি যাই করি না কেন করব, আমি আমার মা বাবাকে, তারা যেন ভালো লাগে, যে তাদের যে কোনো বাবা মার কাছেই তো তার সন্তানরা ভালো কিছু করলে ভালো লাগে। আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল আমি যাই করবো না কেন আমি আমার মা বাবার জন্য করব, মা বাবাকে করব। তো সেই কাজটা আমি নিষ্ঠার সাথে করে এসেছি, কিন্তু এবং চেয়েছি যে আমি এই কাজটাই করি যাতে সবাই মা বাবাকে সেভাবেই চেনে জানে, এবং নিষ্ঠার সাথে করেছি, কাজ প্রশংসিত হয়েছে। কিন্তু হয়তো আমি সেইভাবে সামনে আসতে পারিনি বা আসার সুযোগ পাইনি, বা মানুষ আমাকে নিয়ে যতটা কাজ নিয়ে মানে প্রশংসা করেছে, যতটা হয়তো আমার ক্ষেত্রে সেটা হয়ে ওঠেনি। তোমার কি মনে হয় যে আজকের দিনে একজন পরিচালকের বা পরিচালকদেরকে এখন অব্দি আমার মনে হয় সারা ওভারঅল পৃথিবীর থেকে মানে অ্যাসপেক্ট থেকে যদি ভাবতে হয়, যে অভিনেতাদের কিন্তু প্রধান প্রাধান্য দেওয়া হয়, এবং অভিনেতাকেই ফোরফ্রন্ট যেহেতু সেই থাকে। এরকম অনেক সিনেমা আমরা জানি যে অনেক এরকম দারুণ দারুণ সিনেমা হচ্ছে যাদের সাধারণ মানুষ পরিচালকের নামটা অবধি জানে না। তো সেখানে কোথাও গিয়ে পরিচালক হিসেবে কি খারাপ লাগা তৈরি হয় যে না, যেহেতু তুমি দেবের সঙ্গে কাজ করেছো, দেব এত বড় সুপারস্টার, তোমার কি মনে হয় যে না একটু ওভারশ্যাডোড হয়ে গেল, যে আমার আইডেন্টিটিটা ওভারশ্যাডোড হয়ে যেতে পারে বা হয়ে যায় জেনারেলি মানে স্টারদের ওই স্টারডম দিয়ে? না, আমার সেটা মনে হয় না। কারণ প্রথম কথা, যদি দেবকে পার্সোনালি বলি, যে দেব সবসময় টিম নিয়ে চলতে পছন্দ করে এবং সবসময় মানে সামনে এগিয়ে দেয়। শুধু দেব নয়, মানে আমি অতনুদার কথা বলবো, অতনু রয় চৌধুরী, মানে যেহেতু আমরা একসাথে কাজ করি এবং সুযোগটা আমি পেয়েছি অতনুদার কাছে, ফলে ওখানে কখনো ওভারশ্যাডো হয়ে যাওয়ার কোনো জায়গা নেই। সেটুকু আমি দেখেছি এবং ফিল করছি। কোনো তো ফিল করা যায় যে মানুষটা আমায় সুযোগ দিচ্ছে কিনা, জায়গা দিচ্ছে কিনা, স্পেস দিচ্ছে কিনা। প্রথম দিন থেকে, মানে যদি আমি টনিকের কথা বলি, টনিকের ফার্স্ট যখন আমাদের অ্যানাউন্সমেন্ট হয়েছিল, তখন থেকে কিন্তু আমাকে সামনে রাখা হয়েছিল। কিন্তু এরকম অনেক ডিরেক্টর আছেন বাংলাতে বা ছিলেন, যাদেরকে নিয়ে আমরা চর্চা কমই করি, ঠিক, এবং হিন্দিতেও এবং বিভিন্ন ভাষাতেও, সারা ভারতবর্ষ বা সারা পৃথিবীতে। কারণ সাধারণ মানুষের কাছে তো যারা হিরো হিরোইন স্টার, তারাই যাদেরকে দেখা যায়, তাদের সম্বন্ধে মানুষ জানতে চায় আরও। তো যারা পর্দার পিছনে থাকে তারা ধীরে ধীরে পিছনেই রয়ে যায়। তাদের মধ্যে কেউ কেউ সৌভাগ্যবান বা মানে থাকেন যারা হয়তো কিছুটা সামনে আসার সুযোগ পান। সেটা তো অবশ্যই। এবং আমারও মনে হয়, আমি নিজেও যেহেতু একজন পরিচালক হিসেবে কাজ করেছি অনেক দিনই বা করছি এখনও, আমারও মনে হয় যে এটা আসলে এটাই স্বাভাবিক। কারণ মানুষ যাতে দেখতে পায় চোখের সামনে, ধরুন যখন ওই মূর্তি পূজা হয়, ধরো মানে যখন দুর্গা ঠাকুরের পুজো হয়, ছোট্ট করে নিচে একটা প্রতিমার শিল্পীর নাম লেখা থাকে ঠিকই, বাট সেই সময় তো মানুষ ওই দুর্গা মূর্তিটা নিয়েই একটুখানি বেশি ব্যস্ত। একদমই তাই। সেই মৃৎশিল্পীকে নিয়ে কেউ খুব একটা বেশি মাতামাতি করে? একদমই নয়। এবার তোমার আমি একটু ছোটোবেলায় যাই। ছোটোবেলাটা কোথায় কেটেছে এবং কীরকম ছোটোবেলা ছিল তোমার, সেটা একটুখানি বলো। আমার ছোটোবেলা যেখানে কেটেছে, আমার আজকের দিনও আমি সেখানেই থাকি, সেখানেই বড় হয়ে ওঠা, এবং প্রতি মুহূর্তে, প্রতি সকাল শুরু হয় সেখান থেকে, রাত্রে ফিরে যাই সেখানে। একদম বেশ। মানুষ মানে আমি বিরাটিতে থাকি, এবং বিরাটি এখন অনেকটাই মানে শহর হয়ে উঠেছে। আগে তো পুরোটাই সেই সময় প্রতিনিয়ত লোডশেডিং হতো। বাড়ির পাশে পুরো প্রচুর মাঠ থাকতো যেখানে খেলতাম, দিনে দুবেলা খেলতাম, সকালবেলা আর বিকেলবেলা। স্কুল ছুটি থাকলে পুকুরে স্নান করতাম, মাঠে খেলতাম, পুকুরে স্নান করতাম, বাড়িতে আসতাম, মার কাছে মার খেতাম। এটা একটা নিত্য মানে প্রতিদিনের একটা অভ্যাসের মধ্যে ছিল। ওখানেই পড়াশুনো করতাম, মানে বিরাটি হাই স্কুলে পড়াশুনো করতাম। তো বিরাটিতেই বড় হয়ে ওঠা, বিরাটিতেই সব কিছু। এবং পাড়ার নাটক,
সেখানে পুজোর পরে যে নাটক হয় সেখানে নাটক করা, ভালো লাগা, নিজে নাটক লেখা, সবাইকে জড়ো করে পরিচালনা করা এবং সবার হাততালি ক্ল্যাপ, ওটাই আমাকে প্রথম থেকে মনে হতো যে এটা দারুণ উপভোগ করছি আমি। এটা কি একদম ছোটবেলা থেকে? একদম ছোটবেলা থেকে, একদম ছোটবেলা। তখন আমি ক্লাস 4-এ পড়ি। আমি উত্তরায়ণ শিশু বিদ্যালয় বলে একটি স্কুল, আমার বাড়ির থেকে কয়েক পা হেঁটে 2 থেকে 4 মিনিট হেঁটে মা বাবা আমাকে ভর্তি করে দিয়েছিল। ক্লাস 4-এ যখন পড়ি, কোয়েট স্কুল, আমাদের একটা নাটক, মানে স্কুলের একটা নাটক হচ্ছে, তো সেখানে সকল মেয়েদের নেওয়া হয়েছে। আর স্কুলের সব টিচার্সরা মহিলা, কোনো ছেলে মানে মেল টিচার্স ছিল না, সব মহিলা। আর একটা নাটক হচ্ছিল চিত্রাঙ্গদা। আচ্ছা। তো সমস্ত মেয়েদের নিয়েছে, মানে অর্জুনের চরিত্রের জন্য মেয়েকে নেওয়া হয়েছে। এবার আমার খুব ইচ্ছা হচ্ছে যে আমিও কিছু একটা করি, কিন্তু কী করবো তো বুঝতে পারছি না। তো আমি টিচারকে বললাম যে ম্যাডাম বলতাম না, দিদিমণি বলতাম, দিদিমণি আমি পাঠ করতে চাই, অভিনয় করতে চাই, এরকম। তেমন ওদের কোনো সুযোগ নেই, কারণ সব হয়ে গেছে। তেমন বললো একটা সুযোগ আছে, তুমি যদি করতে চাও তো হতে পারে। তুমি কি তবলা বাজাতে পারো? আমি কোনোদিন তবলা হারমোনিয়াম তার আগে হাতই দিইনি। আমি বললাম হ্যাঁ পারি। তো বললো ঠিক আছে। তারপরে রিহার্সাল শুরু হলো। তবলার বায়াটা আমাকে দেওয়া হয়েছিল, ডায়া না, তবলার বায়া দেওয়া হয়েছিল। ওই অর্জুন যখন ঘোড়ায় চড়ে চড়ে বিভিন্ন জায়গায় ঘুরবে, তখন এই দাম 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 করে ঘোড়ার পায়ের আওয়াজটা আমাকে ক্রিয়েট করতে হবে তবলা বাজিয়ে। এবং ওই মহড়াটা আমি দারুণ এনজয় করেছি। প্রতি মুহূর্তে মনে হতো এই ক্যারেক্টারগুলো হয়তো আমি তার মধ্যে দিয়ে রয়েছে, কিন্তু সুযোগ পাইনি। কিন্তু তবলা বাজানোর মধ্যে দিয়ে ওই দাম দাম তবলা বাজানোর প্রথম হাতে খড়ি, মানে তবলা নেওয়া, সেটা করেছি। কিন্তু ফাইনাল যেদিন আমাদের অনুষ্ঠান হবে, মানে প্রচুর মানে সকল গার্জিয়ানরা এসছে, স্টুডেন্টসদের বাবা মারা এসছে, আমার বাবা মারাও ছিল। এবার যখন অর্জুন ঢুকবে প্রথম, ঘোড়ার সে আওয়াজ হবে, আমি তবলা বাজাবো, কিন্তু আমি তখনও পর্দার পিছনে, তো তবলাকে জড়িয়ে ধরে মাইকের সামনে তবলা বাজাচ্ছি দাম 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 করে, বাইরে প্রবল চিৎকার আওয়াজ। এখন কিছু ভুল করে ফেললাম, মানে যদি ভুল করি দিদিমণিরা তো ভীষণ বকবে। তারপর বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে এবং এই অনুষ্ঠানটা সেই মুহূর্তে বন্ধ হয়ে গেল। আচ্ছা। এবং আমার এত দুঃখ হয়েছিল যে আমার প্রথম অনুষ্ঠান সেটা আমি করতে পারিনি করে। কিন্তু ওইখান থেকে হয়তো শুরু ভালো লাগা, এবং পরে পাড়ার নাটকে সবসময়, এবং দীর্ঘদিন আমি থিয়েটার করেছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায় আমি নাটক করে বেরিয়েছি। আচ্ছা। পরবর্তীকালে শুদ্রক বলে একটি দলের সাথে যুক্ত ছিলাম। আমি বিরাটিতে একটি দলের সাথে যুক্ত ছিলাম, যেখানে নাটক করেছি এবং প্রতি পুজোতে বাইরে যেতাম। সেটা দিল্লি হতে পারে, পুনে গিয়েছি, ব্যাঙ্গালোর গেছি, মুম্বাই গেছি, বিভিন্ন জায়গায়, এলাহাবাদে গেছি, নাটক করে বেড়াতাম এবং দারুণ লাগতো আমার। তার মানে শুরুটা নাটক থেকেই, নাটক, মানে এই কাজের সঙ্গে যোগাযোগের শুরুটা নাটক থেকে। মানে আমি জানি না কেন আমাকে ওটাই বেশি আকর্ষণ করতো, মানে আমার ওটাই ভালো লাগতো যে আমি নাটক করি, সবাই মিলে একসাথে কিছু করি। সেটা সবাই মিলে হয়তো প্রভাত ফেরি হচ্ছে, সেখানে যেতাম, স্কুলে কবিতা প্রতিযোগিতা হচ্ছে বা কিছু হচ্ছে, সেখানে যেতাম। অনেক সময় কবিতা বলতে ভুলে গিয়েছি, হাফ বলার পরে স্যার বলে এই না মিষ্টির প্যাকেট নাও, নেমে যাও, সেটাও হয়েছে। কিন্তু ভালো লাগতো আমার ওটাই। কারণ পড়াশুনোতে না আমি খুব একটা আমি দেখতাম যে আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, মোটামুটি স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমার এইগুলোতে বেশি আমাকে টানতো বেশি। স্কুলে ম্যাগাজিন হোক, সেগুলো সম্পাদনা করা, এইগুলো আমার খুব মানে ভালো লাগতো। আচ্ছা, পার্টি করতে তুমি মানে নাটকে অভিনয় করতাম প্রথম দিকে, একদম অভিনয় করতাম। পরবর্তী সময় নিজের নাটক লিখে সেই নাটক আমি সবাইকে নিয়ে পরিচালনা করেছি, মানে পাড়াতে। কোন সময় প্রথম নাটক লিখেছো? নাটক লিখেছি তখন আমি ক্লাস 9-10 এরকম। আচ্ছা। হ্যাঁ, মানে আর অভিনয় তো করি আরও ছোটোবেলা থেকে, আরও ছোটোবেলা। বাবা আমাকে প্রথম নিয়ে যায়, প্রথম আমার যে ইন্টারেস্টটা গ্রো করে তখন চিচিং ফাঁক বলে একটা অনুষ্ঠান হতো দূরদর্শনে। বাবা আমাকে নিয়ে যায় দূরদর্শন অডিশনের জন্য, সে বিশাল লাইন পড়েছে। আর আমি জানি না কেন বাবা আমাকে নিয়ে গেছিলো, মানে বাবার মানে বাড়িতে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন ছিল, সেখানে চিচিং ফাঁক দেখেছি, তার অডিশনের হয়তো কিছু বাবা দেখেছে, সেখানে বাবা আমাকে নিয়ে গেছে। বাবা আমার জন্য যা যা করেছে আমি প্রত্যেকটাতে ফেল করেছি। সেটা অডিশনে নিয়ে গেল চিচিং ফাঁকে, অডিশনে সিলেক্ট হয়নি, বাবার প্রবল দুঃখ হয়। তার পরবর্তী সময় বাবার ইচ্ছে ছিল ছেলে রামকৃষ্ণ মিশনে পড়বে, পরীক্ষা বাবা নিয়ে যায় খড়দাতে, পরীক্ষায় সিলেক্ট হয়নি। বাবা পরীক্ষা দিয়ে বেশ কেমন দিয়েছে, আমি বলছি খুব ভালো হয়েছে বাবা, সব প্রশ্ন উত্তর পেরেছে? আমি বলছি হ্যাঁ। সিলেক্ট হয়নি, বাবার দুঃখ হয়েছে। তারপরে বাবা আরও বেশ কিছু স্কুলে আমাকে নিয়ে যায় পরীক্ষা, প্রত্যেকটা স্কুলে ফেল করেছি, এবং যে স্কুলে আমি পড়াশুনো করেছি সেখানের এন্ট্রান্সেও আমি ফেল করেছি। আচ্ছা। মানে আমি জীবনে কোনোদিন বাবাকে পড়াশুনোর জায়গা থেকে যে হ্যাপি করতে পারিনি। বাবার ইচ্ছে ছিল ডাক্তার হবে, আমি সেটাও করতে পারিনি।
কিন্তু ডাক্তার থেকে ডিরেক্টর হওয়ার সেই স্বপ্নটা বাবাই হয়তো ওই চিচিং ফাঁকের সেই দিনটাতে আমার মধ্যে বুনে দিয়েছিল। এবং পরবর্তী সময় বাবা বলেছিল যখন যাই করে, যখন বলেছিলাম যে আমি ডিরেক্টর হতে চাই, পরিচালনা করতে চাই, তখন তো বাড়িতে মানে একটা বিশাল অশান্তি, যুদ্ধ, বিভিন্ন রকমভাবে মার চিন্তা, বাড়িতে শোকের ছায়া, মানে মনে হচ্ছে মেঘ আমার ঘরের মধ্যে এসে গেছে। তো তারপরে সেই, কিন্তু বাবা বলেছে যাই করো বেস্ট করতে হবে। এবার তারপরে এফটিআইতে আমি পড়াতাম। আচ্ছা। আমি সত্যিটা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে ভর্তি হই 2001-এ, 3rd ব্যাচ স্টুডেন্ট ছিলাম আমি। তো সেই আমার একমাত্র ওই, মানে আমি যত এন্ট্রান্স টেস্ট দিয়েছি কোথাও পাশ করিনি, কিন্তু সত্যিটা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে হাজার হাজার প্রতিযোগীর মধ্যে থেকে আমি আমি ভালোভাবে, মানে আমি 5th হলাম। এবং যথেষ্ট কঠিন একটি কঠিন, মানে রিটেন টেস্ট, তারপরে বিভিন্ন রকম ইন্টারভিউ, এবং এক একটা ইন্টারভিউতে আমার 15-16 জন থাকতো, যে মেন ইন্টারভিউগুলোতে 15-16 জন থাকতেন, মানে মোহন আগাসের মতন একজন টিচার, অভিনেতা, এবং আরও অনেক, আমি চিনতাম না কাউকে, হয়তো দূরদর্শনের প্রসার ভারতী কোনো একজন হেড বসে আছেন, বিভিন্ন মহল থেকে তারা থাকতেন, এবং তারা একের পর এক প্রশ্ন ছুড়ে দিতেন এই দিক থেকে, কিন্তু আমি জানি না, কারণ আমার মনে হচ্ছিল যে আমি না পারলেও আমার একটা মানে সত্যিটা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট যখন এন্ট্রান্স পরীক্ষা হলো, আমি যখন রিটেনে পাশ করলাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিট পড়েছিল, রিটেনে পাশ করলাম, আমার মনে আছে যে আমি তখন ব্ল্যাক ম্যাজিক বলে একটি প্রোডাকশন হাউস ছিল, অর্জুন গোডসারিয়ার। তো আমি শিখবো বলে আমি ওই বসে থাকতে যেতাম, মানে কাজ দেখবো শিখবো বলে আমি ব্ল্যাক ম্যাজিকে যেতাম। তো আমি দেখতাম যে এডিটার বসে এডিট করছে, আমার দারুণ লাগতো তাকে, মানে তার হাতে একটা দামি একটা সিগারেটের প্যাকেট, আমি যদিও সিগারেট খাই নাই, তার হাতে দামি একটা সিগারেটের প্যাকেট, কফি নিয়ে বসে এডিট করছে। আমার ব্যাপারটার মধ্যে একটা দারুণ মতো, আমি যদি এডিট করতে পারি, বা আমি যদি এরকম হতে পারি, এই স্টাইলটাকে আমার খুব অ্যাট্রাকটিভ লাগতো। এবার যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলাম, দেখলাম ওই যিনি এডিট করছেন, তিনিও সামনে বসে আছেন, তিনিও পরীক্ষা দিতে এসেছেন। হ্যাঁ, আমার তো পাওয়ার কোনো চান্সই নেই, এত প্রচুর স্টুডেন্টস পরীক্ষা দিচ্ছে, আমার তো পাওয়ার কোনো চান্স নেই, কিন্তু আমি রিটেন পরীক্ষা পাশ করে গেলাম। তারপরে তো হবে ইন্টারভিউ, এবার ইন্টারভিউতে তো একটা টিচার্সদের ইন্টারভিউ হবে, তারপরে বাইরের বোর্ডে ইন্টারভিউ হবে, অনেক রকম ইন্টারভিউ ওরিয়েন্টেশনে। একটা সিনেমা দেখলাম অপরাজিতা, যেটা অপরাজিতা সত্যজিৎ রায়ের, তার আগেও দেখেছি ছবি, কিন্তু যখন দেখলাম সেদিন, মানে সত্যজিৎ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ছবিটা দেখার পরে না, আমার একটা অদ্ভুত অনুভূতি হলো। অপরাজিত দেখার পর আমার মনে হলো যে হারানোর কিছু নেই, হেরে যাওয়ার কিছু নেই, কারণ আমার মানে আমি তো কিছু এই যে ছবিটা দেখলাম, এই যে মা তার ছেলের জন্য যে এত আচার বানিয়ে রাখছে বয়ামে, মা যে অধীর আগ্রহে অপেক্ষা করছে ছেলে আমার ঠিকভাবে বাড়ি ফিরবে, তো আমার কাজ শুধু মা বাবাকে ঠিক রাখা, আমার কাজ কিন্তু আমি কি হলাম সেটা বড় কথা নয়। আমি জানি আমার মধ্যে অদ্ভুত একটা মানে ফিলিং হলো, আমি বাসে ফিরে যাচ্ছি প্রতিদিন পরীক্ষার পর, ইন্টারভিউ পরে, আমার মধ্যে কোনো এক্সপেকটেশন ছিল না আমাকে হতেই হবে, পারতেই হবে, যেগুলো আগে থাকতো হয়তো, যে আমাকে করতেই হবে, পারতেই হবে। এবং যেদিনকে রেজাল্ট বেরোয়, আমি সেদিনকে আসি, তখন আমি একটা অ্যানিমেশন কোম্পানিতে চাকরি করি। আচ্ছা। তখন তো এসে দেখলাম আমার 5 নম্বর পজিশনে আমার নাম অভিজিৎ সেন লেখা রয়েছে। তখন আমার খুব ভালো, বাবা খুব খুশি হয়েছিলেন। ওটাই আমার একমাত্র এন্ট্রান্সটা ফার্স্ট কোথাও যদি আমি সুযোগ পেয়ে থাকি, সেটা সত্যজিৎ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। তারপর আমার পড়াশোনা শুরু, এবং পুনে ফিল্ম ইনস্টিটিউটে আমি অনেক পরে পড়াতে গিয়েছিলাম, হ্যাঁ, এডিটিং ডিপার্টমেন্টের ইনচার্জ হিসাবে, ফ্যাকাল্টি। আচ্ছা, এবার সত্যজিৎ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কি মানে একটা তো প্রসেস পুরো, এটা একটা আস্তে আস্তে কি পরিবর্তন মেজরলি হলো তোমার মধ্যে আফটার ফিল্ম ইনস্টিটিউটে থাকাকালীন সিনেমা দেখার যে একটা, কিভাবে সিনেমাকে দেখা যায়, কিভাবে সিনেমা দেখলে ভালো হয়, সেটা একটা হয়েছিল। আর আমার মনে হচ্ছিল এই যে সময়টা আমি পেয়েছি, আমি ওয়েস্ট করব না। আমি পড়াশোনার সময় প্রচুর ফাঁকি দিয়েছি, কলেজে আমি খুব কম গেছি। আমি কলেজে না গিয়ে আমি ন্যাশনাল লাইব্রেরি থেকে সিনেমার বই প্রচুর পড়তাম, মানে প্রচুর সিনেমা বই পড়েছি, চিত্রবাণী থেকে সিনেমা বই প্রচুর পড়তাম। কলেজে আমি কম যেতাম, পড়াশোনা পাঠ্যপুস্তক কম পড়তাম। কিন্তু সত্যজিৎ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে চান্স পাওয়ার পরে আমি প্রচুর সিনেমা দেখেছি, যেগুলো আমার কাছে সুযোগ ছিল না। আমি দিনে প্রায় 3 থেকে 4টে সিনেমা দেখতাম। আমি বিমল রায়ের সব সিনেমা দেখেছি, গুরুদত্তের সব সিনেমা দেখেছি। আমি
তপন সিনহার সব সিনেমা দেখেছি, যা যা অ্যাভেলেবেল ছিল ইনস্টিটিউটে। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তো সবাই বলে, কিন্তু আমি তরুণ মজুমদারের ছবি পর্যন্ত যা যা ছিল ওখানে ফিল্ম ইনস্টিটিউটে, সারা ভারতবর্ষের যত ডিরেক্টর আছেন তাদের প্রচুর ছবি দেখেছি, প্রমথেশ বড়ুয়ার প্রচুর ছবি দেখেছি। আমার প্রতি মুহূর্তে মনে হতো যে এই যে সিনেমাগুলো, এর থেকে এইগুলোই তো পাঠ্যপুস্তক। মানে এত, মানে তাদের জন্য তো কোনো ফিল্ম ইনস্টিটিউট ছিল না, তারা যে ছবি গল্প বলে গেছেন এত সুন্দরভাবে, এত সহজ সাধারণভাবে, এত সুন্দরভাবে মানুষের জীবনকে তুলে ধরেছেন, আমার দারুণ লাগতো। আর আমি ছবি দেখতাম আর আমি কাঁদতাম। আমি যখন 2 বিঘা জমিন দেখে আমি হাওয়া করে আমি রুমের মধ্যে বসে কাঁদছি, যেখানে দেখছি পাশের, আর হেডফোন লাগিয়ে দেখা হতো সবাই, কারণ পরপর মনিটর ছিল, আমাদের ওই ক্যাসেট প্লেয়ার চালিয়ে ইয়ে করা হতো, কাছে আমার অসাধারণ লাগতো। আমার তখন মনে হতো যে এই কিন্তু খুশির আনন্দের কান্না। অপরাজিতা দেখেও যেটা মনে হয়েছিল যে তার আগে আমি দেখার সুযোগ পাইনি। গোপীগান বাগান দেখেছি, সোনার কেল্লা দেখেছি, অপরাজিতা দেখিনি। তো ইনস্টিটিউটে থাকাকালীন আমি সিনেমা দেখাটাকে আমি ভালো করে দেখতাম, মন প্রাণ দিয়ে দেখতাম, কিন্তু সেটা খুব মানে থিওরি ওরিয়েন্টেড ছিল। বেরোনোর পরে যখন কাজ করতে গেলাম তখন বুঝলাম আমি কিছুই শিখিনি। এটা আচ্ছা, প্রথম কাজ হয়ে গেল, এবং সিনেমা দেখা এবং সিনেমার ভাষাকে বোঝা অনেকটাই, এবং সিনেমাকে কিভাবে ভালোভাবে দেখা যায় সেটাও একটা ইম্পর্টেন্ট লেসন আমার মনে হয় ফিল্ম ইনস্টিটিউট থেকে হয়। প্রথম কাজের জায়গাটা কোথায়, মানে প্রথম কাজ কিভাবে হলো? আমি কোনোদিনই ভাবিনি আমি মুম্বাই যাব। আমার কোনো দিন আমার স্বপ্নেও ইচ্ছে ছিল না, আমি কোনোদিন, আমার কাছে কোনো প্ল্যান ছিল না। আমার কাছে শুধু একটাই জিনিস ছিল যে আমি যাই করব মা বাবার জন্য করব, এবং আমি এই মিডিয়ামে করব, ফিল্মে কি করবো। টেলিভিশনটা আমার তখন আমি বুঝতাম, অতটা টিভি দেখতাম কিন্তু সিনেমা দেখতাম সেই সময়, কারণ সেই সময় তো এত কেবল নেটওয়ার্ক এত কিছু ছিল না, আর এত ডেইলি শোপও তো ছিল না, একদমই ছিল না। ফলে আমি সত্যজিৎ ফিল্ম ইনস্টিটিউটে পড়ার সময় আমি 2বার সুযোগ পেলাম ওয়ার্কশপ করার ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে। নাসিরুদ্দিন শাহ তখন ওয়ার্কশপ করাতে আসতেন। সেখানে মানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক ভালো ভালো যারা অভিনেতা রয়েছেন বা অভিনেত্রী রয়েছেন তারাও সে ওয়ার্কশপে ছিলেন। তার মধ্যে একজন হচ্ছেন পঙ্কজ ত্রিপাঠী, যে ওয়ার্কশপে আমরা এরকম স্যার এরকম একটা সোফার মধ্যে বসতেন, ছোটো একটা সোফার মধ্যে বসতেন, আর আমরা সব স্টুডেন্টসরা সামনে বসতাম, ওয়ার্কশপ হতো। তো এরকম ওয়ার্কশপের পরে বিকেলবেলা আমাদের ক্রিকেট খেলা হতো, এই হতো। তো উনি বলতেন যে আমাকে কেউ বাংলায় ডাকে না, আমি মানে অভিনয়ের জন্য, নাসিরুদ্দিন সাহেব আমাকে কেউ বাংলায় ডাকে না, কেন জানো? আমি বললাম না। বললো কারণ তোমাদের ওখানে সৌমিত্র চট্টোপাধ্যায় আছেন, এত বিখ্যাত একজন অভিনেতা আছেন, যার জন্য আমরা সুযোগ পাই না। তো কোনোদিন তুমি ছবি করলে বা তুমি কাজ করতে চাইলে, শিখলে, ছবি করার কথা মানে তুমি যদি কাজ শিখতে চাও তুমি আমার সাথে যোগাযোগ করো। এই খেলতে খেলতে হয় না যে কোথাও একটা যোগাযোগটা একটু নিবিড় হয়েছে, তুমি আমার সাথে যোগাযোগ করো। যখন আমি ফাইনাল ইয়ার মানে সত্যজিৎ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে, তখন উনি একটা সিনেমা বানাচ্ছেন, ऐसा होता तो क्यों होता, এরকম কিছু একটা হিন্দি সিনেমা বানিয়েছেন নাসিরুদ্দিন সাহেব, ফার্স্ট ছবি, ওনার একটাই ছবি বানিয়েছেন। তো আমি ওনাকে ফোন করি, উনি আমার নাম, ওনার পার্সোনাল নাম্বার আমার সাথে শেয়ার করেছিলেন। আমি ওনাকে ফোন করি, বললেন হ্যাঁ তুমি তোমার কোর্স কমপ্লিট করে তুমি মুম্বাই এসো, আমার সাথে যোগাযোগ করো। তো আমি কোর্স যেদিন ফার্স্ট আমি আমার ডিপ্লোমা ফিল্ম আমি সাবমিট করি, কমপ্লিট করে আমি সেদিনকে মুম্বাই চলে যাই রাত্রিবেলায়। ও আচ্ছা, হ্যাঁ, যেদিনকে আমি একদম, আমার মা বাবা আমাকে হাওড়া স্টেশনে ছাড়তে চায়, মার চোখ দিয়ে অকুল ধারা, বাবা বললো ছেলে তো চলে গেল, মা আর তো ফিরবে না। তো আমি জানি না, আমি ট্রেনে উঠলাম সেদিন রাত্রিবেলায়, চলে গেলাম, গিয়ে পড়লাম একটা রোববার আমার মনে আছে, আমার সম্ভবত মানে ওই রোববার দিন সকালবেলায় গিয়ে আমি মুম্বাই পৌঁছলাম। তো আমি যার রুমে উঠেছি সে তখন অ্যাসিস্ট করতো সঞ্জয় লীলা বানসালিকে, দেবদাসে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, তার রুমে উঠেছি। সেই রুমটা ছেড়ে দেবে, তো আমি ওই রুমটা বাড়িতে, আমি আমার এক বন্ধু দুজনেই ফিল্ম ইনস্টিটিউট থেকে পাস করে বেরিয়েছি, তো ওই ওখানে থাকবো ঠিক করেছে, ওর বাড়িতে থাকবো। তো দুপুরবেলা খাবো, রোববার। তো কেন বলছি, কারণ এটা আমার সবসময় স্মৃতিতে থাকবে এটা। তো বললো ক্যা খাওগে, নর্মালি দুপুরবেলা তো আমরা বাঙালিরা যেরকম খাই, রোববার দুপুরবেলা তো অন্যরকম বিষয়। বললো বড়া পাও, হ্যাঁ না বড়া পাও কে হ্যাঁ। তারপরে দেখুন কাকে দিয়ে দুটো বড়া পাওয়ার আনালো, পাউরুটির মাঝখানে বড়া। হাই ভগবান, আমি তো এটা চাইনি।
রোববার দিন দুপুরবেলা খুব মন খারাপ হলো। রোববার দিন দুপুরবেলা বাড়িতে থাকলে ডেফিনেটলি মাংস মাটন ডেফিনেটলি হবে। তো আর তখন অত কোলেস্ট্রলের বিষয়গুলো আমরা আমাদের কারো জানা ছিল না। তো আমার ওটা ভীষণ ইয়েতে লাগলো। তো মুম্বাই আসার আমার কোনো পরিকল্পনা তো ছিল না, কিন্তু নাসিরুদ্দিন সাহেব বলেছিলেন। তারপর আমি ফোন করলাম ওনাকে, তো উনি দেখা করলাম। উনি বললেন যে আমার টিম তো ফর্ম হয়ে গেছে, আমার কাজও শুরু হয়ে গেছিল মিডে। তবে আমি নেক্সট ছবি করলে না, আমি বললাম স্যার তাহলে আপনার নেক্সট ছবিতে আমি কাজ করতে পারি? বললো আমি আর ডিরেক্ট করবো না, ফিল্ম ডিরেক্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট, অ্যাক্টিং করা ইজ র্যাদার ইজি, আমি আর ডিরেক্ট করবো না। তাই জন্য একটাই সিনেমা বানিয়েছিলাম, কারণ উনি করেননি ছবি। তারপরে আমার কোনো খারাপ লাগেনি, কারণ আমার তো কোনো প্ল্যান পরিকল্পনা ছিল না। তো হঠাৎ করে একটা সুযোগ পাই আমি কোনোভাবে বন্ধুবান্ধবদের ইয়েতে, যে শিরিষ কুন্দের বলে একজন এডিটার আছেন, তিনি ডিরেক্ট করছেন জানেমান বলে একটা সিনেমা, সলমান খান আর অক্ষয় কুমার। তো হি ইজ লুকিং ফর অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো আমি গেলাম ইন্টারভিউতে সব, মানে আমার মনে হচ্ছে সাজিদ নাদিওয়ালার প্রোডাকশন হাউস, সমুদ্রের ধারে, সমুদ্রের ঢেউর ওদিক থেকে আওয়াজ শোনা যাচ্ছে। আমি ইন্টারভিউ দিতে গেছি, আর আমার সাথে অনেক ছেলেমেয়েরা ইন্টারভিউ দিতে গেছে, সবার হাতে ট্যাব, এই প্রচুর কিছু, মানে সব মানে হাইটেক, এবং দেখলে তারাই চান্স পাবে, আমার কোনো সুযোগের কোনো ইয়ে নেই, আমি আগেই বুঝে গিয়েছিলাম। তো ইন্টারভিউ হয় এবং যথারীতি আমি সুযোগ পাই না। তো মন ভাঙেনি, কিন্তু ওই একটা সলমান খান, কোথাও আমার তো ওগুলো টানতো। রাইট, অবশ্যই সেই স্টারডমটা, বোম্বে স্টারডম তো বড়ই। হ্যাঁ, আর কিন্তু শিরিষ কুন্ডের সাথে আমার পার্সোনালি যোগাযোগ হয়েছিল। উনি আমাকে বলেছিলেন যে তুমি, বিকজ উনি একজন এডিটার, নিজে এডিটার, ডিরেক্ট করছেন, আর উনি জানতেন আমারও এডিটিং আমার স্পেশালাইজেশন ছিল। তো ওটা হলো না। উনি বলছেন যে তুমি চেষ্টা করো, ডেফিনেটলি হবে। তো আমি তখন বিশ্বদীপ চ্যাটার্জি আছেন মুম্বাইতে, তো ওনার সাথে আমার যোগাযোগ হয় অর্ঘ্যতার মাধ্যমে, অর্ঘ্যকমল মিত্র আমাদের ইনস্টিটিউটে তখন মাঝে মাঝে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে আসেন, আর আমাকে খুব ভালোবাসেন, আজও স্নেহ করেন অর্ঘ্যদা। তো আমার বিশ্ববিদ্যার সাথে এমনি যোগাযোগ করি, আর বিশ্ববিদ্যা বলে রাজকুমার হিরানি একজন ফিল্ম ডিরেক্টর আছেন, যিনি এডিটিং নিয়ে পাস আউট করেছেন এফটিআই থেকে, পুনে থেকে। উনি একজন অ্যাসিস্ট্যান্ট খুঁজছেন, তাকে এডিটারই হতে হবে, মানে হি ইজ লুকিং ফর অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যাকে এডিটার হতে হবে, বিকজ ওনার ব্যাকগ্রাউন্ড হতে হয়, উনিও এডিটার, বিকেম আ ডিরেক্টর। তো বললো তুমি যোগাযোগ করতে পারো, তুমি তো এডিটিং নিয়ে পড়াশোনা করেছো। তো আমি ফোন করলাম, উনি ওনার একজন যে মানে অফিসে, তো বললো আজকে আসতে পারবে? তো আমি গেলাম। তো যাওয়ার পরে রাজকুমার বললো যে ওই ঘরে যাও, উনি আছেন। তো আমার সাথে প্রায় 1 ঘন্টা রাজকুমার হিরানির কথা হলো, ওনার ঘরে উনি আর আমি। তোমার বয়স কত তখন? জাস্ট পাস আউট করেছো? আমি পাস আউট করেছি, কারেক্ট, 4 বছর মতন। হ্যাঁ, 4 বছর, 2001 থেকে 2004, আমি 2004-এই বেরিয়ে গেছি। বেশ। তো 1 ঘন্টা কথা হলো রাজকুমার? 1 ঘন্টা কথা বললো, বলার পরে আমাকে বললো যে আজকে থেকে জয়েন করতে পারবে। আমার মনে আছে বিকেলবেলায় সেটা ছিল, 16, মানে অ্যাড্রেসটা আমার মনে আছে এই কারণেই, ওয়াটারফিল্ড রোড, 16 ওয়াটারফিল্ড রোড ওনার অফিস, রাজকুমারের অফিস। আজকে থেকে জয়েন করতে পারবে? আমি বললাম মানে আমি তো এমনি বসে আছি। বললাম হ্যাঁ। তো উনি আমাকে নিয়ে এলেন, বাইরে এলেন, হাত ধরে বাইরে এলেন, যে বাকি যে টিম মেম্বার, অফিসিয়ালস, তাদের সাথে আলাপ করে দিলেন, এবং সেই আমার হাতে কলমে কাজ করা শুরু ওনার কাছে। এটা প্রথম কোন সিনেমা? লাগে রহ মুন্না ভাই। তারপরে ওনার সাথে অ্যাড করেছি, তার আগে উনি মুন্না ভাই এমবিবিএস হয়ে গেছে, আর সে সময় পরিণীতার কাজ চলছে, যেখানে উনি ক্রিয়েটিভ প্রডিউসার ছিলেন। রাইট। তো ফলে আমার ওইখানেও কিছু কাজের সূত্রে, মানে ছবি যখন হচ্ছে দেখছি, শিখছি, জানছি, বুঝি। ছবি করার যে মুহূর্তে, তখন লাগে রহ মুন্না ভাই শুরু হবে, মানে তখন সিনেমার স্ক্রিপ্ট কাজ চলছে, মানে অভিজিৎ যোশী মাঝে মাঝে আসবেন, এসে স্ক্রিপ্ট লিখবেন, জাস্ট একটা গল্প হয়েছে। কারণ যখন ওই স্টেজ থেকে একদম ফ্রম দ্য ডে ওয়ান, একদম ডে ওয়ান থেকে, একদম প্রথম থেকে, যখন গল্প উনি ঠিক করেছেন তখন থেকে উনি টিম ফর্ম করেছেন। এবং তখন, কারণ গল্প যখন উনি লিখতেন, কোনো একটা দৃশ্য লিখতেন, উনি আমাদের শোনাতেন যে কেমন লাগছে, কি মনে হচ্ছে, একদম অনেস্ট ওপিনিয়ন। এই নয় যে আমাকে তুমি প্লিজ করার জন্য বলো, গিভ ইউর অনেস্ট ফিডব্যাক, এবং সেটা কিন্তু শুনতেন।
সব ক্ষেত্রে শুনতেন, প্রত্যেকটা ক্ষেত্রে। আর ওনার কাজ ছিল যে আমি শুধু স্ক্রিপ্ট নিয়ে কাজ করব, আর যেই স্ক্রিপ্টের যেই পার্টটা ঠিক হবে তোমরা তার কাস্টিং শুরু করে দেবে, তোমরা তার কাস্টিংয়ের কস্টিউম কীভাবে ঠিক করে দেবে, লুক সেট ঠিক করে দেবে। ওইখান থেকে আমার প্রথম মানে এডিটিং নিয়ে শুরু করেছি, যে আমার কাজ কী ছিল, কন্টিনিউটি দেখা, যত রকমের অ্যাকশন কন্টিনিউটি হবে, যাবতীয় যা কন্টিনিউটি প্রপস থেকে শুরু সব আমার দেখার দায়িত্ব। কিন্তু যে কস্টিউম ডিপার্টমেন্টে ইনচার্জ ছিল, যে এডি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সে হঠাৎ করে ছেড়ে দিল, একটি মেয়ে হঠাৎ করে ছেড়ে দিল। আর আমি কস্টিউম নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই, কিচ্ছু নেই। তো আমি হঠাৎ একদিন বললাম স্যারকে যে স্যার আমাকে একবার সুযোগ দিয়ে দেখতে পারেন। বললো কস্টিউমে তুমি কী করবে, কারণ লুক সেট করতে হবে, সঞ্জয়তে লুক সেট করতে হবে, সার্কিটের তো লুক ঠিকই আছে, ব্ল্যাক পাঞ্জাবি আর জিন্স আর কিছু গোল্ড চেনস, কিন্তু সঞ্জয়তে লুক, বিদ্যা বালান লুক, বা যারা যারা কাস্ট হবে, আমি জানি না অদ্ভুতভাবে উনি আমার উপরে ভরসা করলেন। আর আমি ওনাকে অনেস্ট বললাম যে স্যার আমি দেখি না, আর আমি পুরো ছবিটার লুক সেট তৈরি করা, মানে প্রচুর কিছু, সবার কি হবে, কস্টিউম কী হবে না হবে। ডেফিনেটলি সুবর্ণ রায়চৌধুরী ছিলেন কস্টিউম ডিজাইনার, যে পরিণীতার কস্টিউম ডিজাইনার ছিলেন, তো সেখানে কস্টিউমের দায়িত্ব নিই, তারপরে মানে কন্টিনিউটির সাথে সাথে কস্টিউমের দায়িত্ব নিই শুটিংয়ের সময়। শুধু অনেকটা বড় দায়িত্ব, অনেক বিশাল বড় দায়িত্ব, কারণ সবার বাড়ি যেতে হতো, মানে তাকে কী ড্রেস পরলে মানাবে, সঞ্জয় দত্তের এই সিনে এই ড্রেস, এবং জিজ্ঞেস করতো কেন তুমি এখানে অরেঞ্জ, যেটা আমরা দেখি না সঞ্জয় দত্তকে যে যখন গান্ধীজির সাথে প্রথম দেখা হচ্ছে, তার জামার রংটা কি হওয়া উচিত, কালো হবে না অরেঞ্জ হবে না মানে পার্পেল কালার হবে, কী হওয়া উচিত, প্রত্যেকটা জিনিসের নিখুঁত। সেটা জিজ্ঞেস করতেন যে কেন এটা। যখন সঞ্জয় দত্তকে সবাই বলছে যে ও মিথ্যা কথা বলছে, যে হ্যালুসিনেশন, গান্ধীকে দেখতে এটা মিথ্যা কথা বলছে, আমাদের বোকা বানাচ্ছে, যখন প্রেস কনফারেন্স হচ্ছে বোমানিয়ানি তরিয়ে দিচ্ছে যে মুন্না ভুল বলছে, তখন তার কস্টিউমের, তার ড্রেস, তার জামার রং কী হবে, এতটা ডিটেলে উনি জানতে চাইতেন এবং এক্সপেক্ট করতেন। মানে একটা যদি কোনো সিকোয়েন্সে কেউ সানগ্লাস পরে, সেই সানগ্লাসের জন্য কতগুলো সানগ্লাস হতে পারে, কী ধরনের হতে পারে, সব রিসার্চ ওয়ার্ক। আমরা পুরো বাইবেল তৈরি করতাম। আচ্ছা, তো কস্টিউমের ডিটেল, কারণ বাইবেল তৈরি হতো সব। হ্যাঁ, আর তখনকার দিনে তো টেকনোলজি, মানে আজকের দিনে তো ধরো একটা কস্টিউম তুমি এআইতে বানিয়ে নিতে পারো, রাইট। হ্যাঁ, বা একটা ফটোশপ হোক, সেই সময় তো অতটা ছিল না। আমার মনে হয় হাতে আঁকার প্রচলন ছিল বোধহয়। না, কম্পিউটার ছিল, কম্পিউটার ছিল, গুগল করে আমরা ইনফরমেশন দিতাম। কিন্তু আমাকে একটা সিকোয়েন্স ছিল মনে আছে, উনি প্রচুর বকতেন, আচ্ছা, কিন্তু দারুণ ভালোবাসতেন। মানে আজকের দিনে দাঁড়িয়ে উনি আমার কাছে ভগবান, নট বিকজ হি ইজ রাজকুমার হিরানি, কারণ হি ইজ এ গুড হিউম্যান বিইং। মানে একটা মানুষ আমাকে যখন বম্বে থেকে, আমার বাড়িতে আলমারি আছে কি না, আমি বম্বেতে যখন ফ্লাড হলো, আমি সারা রাত হেঁটে মানে অফিস থেকে বাড়ি ফিরলাম, আমি পরে মানে আমি পায়ে আমার কোনো অসুবিধা হয়েছে কি না, ডাক্তার দেখানো আমার কোনো অসুবিধা হয়েছে কি না, ফর এভরিবডি। এত টিমকে আগলে রাখেন, এত ভালোবাসেন সবাইকে নিয়ে, মানে প্রতি মুহূর্তে। আর আমাকে কিন্তু অভিজিৎ নামে উনি ডাকেন না, আমার ডাক নাম পার্থ নামে ডাকেন। আজকেও যদি কেউ অভিজিৎ বলে উনি বুঝতে পারবেন না, পার্থ বলে করেন। আমি যাই করি না কেন আজকের দিনে, হোয়াট এভার আই ডু, যাই করি সব ইনফরমেশন ওনার কাছে আছে, কারণ আমার সাথে কনস্ট্যান্ট মেসেজে এক্সচেঞ্জ হয়। আমি করছি, আমার এটা হচ্ছে, ওটা হচ্ছে। কিন্তু খুব ডিটেলিং কাজ হতো, কাজ শিখতাম, প্রচুর বকা খেতাম। একটা দিন আমার মনে আছে, আমরা মানে বিকেলবেলায় বসে আছি, একটা বোর্ড থাকতো ওনার, মানে আমাদের প্রত্যেকটা রুমে একটা করে হোয়াইট বোর্ড থাকতো। তো হোয়াইট বোর্ড আমি কি হতো, আমার স্কেচ করতে খুব ভালোবাসি, আমি স্কেচ করতে পারি, মানে ইলাস্ট্রেশন করতে পারি। তো আমি স্কেচ করে করে যে এই ক্যারেক্টারটার এটা হতে পারে, উনি আমাকে বলতেন তোমার হাতে তোমার হাত ম্যাজিকের মতন কাজ করে, কারণ আমি স্কেচ করে, আমি যেহেতু আর্টিস্ট, মানে অ্যানিমেশনে কাজ করতাম, ইলাস্ট্রেশনে কাজ করতাম। তো আমাকে বললেন যে আচ্ছা ওই লয়ারের যখন ইয়েতে যাবে, মুন্না যখন দেখা করতে যাবে লয়ারের জন্য, মানে বাড়িটা খালি করার জন্য, লয়ারের কী ড্রেস থাকবে, লয়ারের যা ড্রেস থাকবে, এবার লয়ারের ব্ল্যাক কোট থাকবে, সাদা জামা থাকবে, এটা তো সবাই আমরা জানি, এখানে টাইও থাকে। আমার না সেই ডিটেলিংটা না আমার মাথায় ছিল না, যে টাই থাকবেন। তো আমাকে বললো যে আর টাই भी रहेगा না, বললাম যে হ্যাঁ স্যার। তো আমি না ওই আঁকলাম, স্কেচ করলাম যে এই সিনটা এরকমভাবে স্কেচ করে টাইটা দিয়েছি পুরো লম্বা করে। উনি বললেন টাই ফিরসে ড্র করো। আমি আবার টাই ড্র করলাম, উনি আমাকে তুমুল বকলেন। আর আমার মনে আছে আমি বোর্ডের দিকে তাকিয়ে আছি, ভুলটা কোথায় করছি, আমি তো টাই আঁকছি, কালো রঙের টাই আঁকছি, ভুলটা কোথায়, আমার চোখ দিয়ে না জল বেরোচ্ছে।
কারণ উনি বকছেন, উনি পিছনে সোফায় বসে বকছেন, আমি বোর্ডের দিকে তাকিয়ে আঁকছি, লয়ারের ড্রেস, কস্টিউম এবং টাই। তারপরে উঠে এলেন পাশে এক্স্যাক্টলি যে ছোট যে একটা সাদা রঙের যেটা উনি পরে মানে লয়াররা পরে সেটা আঁকলেন। আমি বললাম যে স্যার আমার ভুল হয়েছে, আমি তো এটা মানে খেয়াল করিনি। বাট এই বকাগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু। প্রচুর বকা খেয়েছি এবং আজকে মনে হয় ওই বকাগুলোই আমার শিক্ষা। ওই যে ফিল্ম ইনস্টিটিউটে পড়াশুনো করেছি, সিনেমা দেখেছি, কিন্তু মাঠে যখন নেমেছি তখন মনে হচ্ছে আমি কিছু শিখিনি। আমি যখন ফিল্ডে কাজ করতে গেছি আমি মনে হচ্ছে আমি কিছু শিখিনি, আমি প্রতি মুহূর্তে শিখছি। মানে আমার মানে বকার ইতিহাস যদি হয় তো মানে প্রচুর। একটা সিকোয়েন্স শুট হচ্ছে পাল 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 গান, বোমানিয়ানি বাড়ির সামনে রাস্তার মধ্যে সবাই খাট পালঙ্ক বিছানা সব ওখানে রয়েছে। তো রাত্রিবেলায় শ্যুট হচ্ছে, হালকা ঠান্ডা, মুম্বাইতে সময় তো ঠান্ডা পড়ে না, তো হালকা ঠান্ডা, সারা রাত হোল নাইট শ্যুট, ওয়াডালায় শ্যুট হচ্ছে। তো আমার কাজ কন্টিনিউটি দেখা, আর আমার বসতাম পুরো রাজু স্যারের পাশে, ওই ওনার পাশে বসতাম, তাদের সব বকার প্রথমটা কেউ ভুল করলো না আমার উপরেই আসতো, প্রথম স্টার্ট হতো আমাকে দিয়ে। তো হঠাৎ করে আমাদের যিনি ডিওপি ছিলেন উনি বলছেন লং শট, হালকা একটা ট্র্যাক হচ্ছে, বিদ্যা বালান গাইছে, মানে একটা গাইছে পাল পাল পাল, আস্তে আস্তে গান চালানো হচ্ছে। হঠাৎ করে ডিওপি উনি বলছেন যে আচ্ছা ওই যে বয়স্ক যে লোকেরা যারা আছে, যারা অন্যান্য গায়ক আত্মারাম ভেন্ডে যারা ছিলেন মানে ওল্ড ইজ হোমে, তাদের তো কাউকে দেখছি না, শুধু বিদ্যা আঁকা কেন? তো ছোটো মনিটর তো তোরা হচ্ছে বলছে কা পে পার্থ কা পে হ্যাঁ, বললাম স্যার হ্যাঁ না স্যার হ্যাঁ না, আমিও তো মনিটরের থ্রু দিয়ে দেখছি, কারণ ওরা তো অনেক ডিস্টেন্সে রয়েছেন, অন্ধকার, হালকা হালকা লাইট করা হয়েছে। বলছে नहीं है उन लोग तो नहीं है, तुमने कंटिन्यू चेक किया? हाँ सर ये पिछला शॉट में तो था, तो ये शॉट में भी तो होना चाहिए। আমি গিয়ে দেখলাম ওনারা নেই। ওনারা কী করেছেন, ওনাদের জায়গাগুলোতে যেভাবে ছিল ওনারা একটা একটা করে চাদর দিয়ে দিয়ে শুয়ে থাকছেন, ওই চাদরটাকে করে রেখে ওরা সব পালিয়ে গেছেন। পালিয়ে গেছেন, ওরা ভ্যানে চলেছেন, মেকআপ বাসে চলে গেছেন। আর বয়স্কদের দল তারা দারুণ মানে ফ্রিডম পেয়েছেন। ওনারা ভ্যানের মধ্যে ঢুকে ওনারা ড্রিঙ্ক নিচ্ছেন। আর আমি তো মানে আমি বলছি আপ লোক চালিয়ে, বলছে নেই আভি নেই জানা হ্যাঁ। এই রে, আর সব বড় বড় অভিনেতা, মানে মারাঠি অভিনেতা, অনেক ভালো ভালো অভিনেতা আছে, মানে আত্মারাম ভেন্ডের নাম বলতে পারছি আমি, আরও অনেক অনেক যারা ছিলেন 5-6 জনের গ্রুপটা, কিছুদিন নামবেন না। আর ভালো মানে সম্পর্কও ভালো, নেই আভি নেই যায়গে। স্যার তো মানে তুমুল চিল্লাচ্ছে। তো আমি ওনাদেরকে অনেক কষ্ট করে নিয়ে এসে যখন ওনাদের বসালাম, একটা জলের বোতল দেখলাম আমার সামনে দিয়ে চলে গেল এরকমভাবে। প্রচুর লোক দেখছে, প্রচুর লোক, মানে একটা শুটিং হচ্ছে, গান হচ্ছে, সঞ্জয় দত্ত, বিদ্যা বালান সব রয়েছে, আর স্বাভাবিকভাবেই সেই পাড়ায় একটা লোক জমায়েত তো হবেই, টেকনিশিয়ানরা হবে। আমার সামনে দাঁড়িয়ে জলের বোতল বেরিয়ে গেল। আমি বুঝলাম যে ওটা স্যারই দূর থেকে থ্রো করেছেন, টার্গেটে শুধু লাগাতে পারেননি, সামনে দিয়ে বেরিয়ে গেল। আর বসতে তো আমাকে কন্টিনিউটি ওনার পাশেই বসতে হবে, কারণ মনিটর দেখে তো আমি কন্টিনিউ লিখতে হবে। আমার চোখ দিয়ে জল পড়ছে, আমি লিখছি, আর উনি অ্যাকশন বলছেন, আবার গান শুরু হলো, পাল 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 কাট। উনি বলেন ডিনার ব্রেক। এবার আমি মনে আছে রাত্রিবেলায় আকাশে চাঁদ উঠেছে, আর আমি কান্না করছি, কাঁদছি যে না আমি বাড়ি ফিরে আসবো, আমারও নিতে পারছি না। তারপরে উনি বললেন এমনি, মানে উনি বললেন যে এইগুলোকে না তুমি শেখা মনে করবে, এগুলোকে তুমি শেখা মনে করবে। মানে তখন আমি বললাম সত্যি তো, ইট ইজ অলসো অ্যান ইনভেস্টমেন্ট, আমার এগুলো শেখা, কারণ আমার তো আরও সচেতন হওয়া উচিত ছিল, আমার তো দেখা উচিত ছিল। আগের শটে ছিল, পরের শটে ওরা প্ল্যান করে যে বাড়ি থেকে ওনারা একটা নিয়ে এসছেন ওয়াইনের বটল, এবং সেই ওয়াইনটা ওরা খাবেন প্ল্যানই করে রেখেছিলেন। যখন দেখছেন সারা রাত কাজ হচ্ছে, তাই জন্য ডিনারের আগে ওটা ওরা কমপ্লিট করবে, ওরা প্ল্যানই করে রেখেছিল বয়স্করা। কিন্তু না এই সমস্ত তো অ্যাকচুয়ালি মানে এখন তো দূর থেকে দেখলে মনে হয় নিশ্চয়ই যে এগুলোই শিক্ষা ছিল। একদম প্রতি মুহূর্তে এগুলোই শিক্ষা ছিল, এখন এগুলো খুব মিস করি। আর এখন তো কাউকে বকা যায় না, মানে আমি যদি আমার টিমের কাউকে বকি আমার কষ্ট হয়, কিন্তু শেখার যে ইচ্ছে বা শেখা, যে আমরা যেমন ডক্টরের কাছে গিয়ে আমরা দিয়ে দিই না যে আমার তো কিছু হাতে নেই, এটা আপনার কাছে, আপনি আমায় দেখবেন। আমার মনে হয় যদি আমরা শিখতে চাই, যে আমার গুরু হবে, সে যে কোনো মাধ্যমই হতে পারে, সেটা সঙ্গীতের ক্ষেত্রে হতে পারে,
সিনেমা শেখাক্ষেত্র হতে পারে, আমাদের নিবেদন করে দেওয়া উচিত তার কাছে, উৎসর্গ করে দেওয়া উচিত, সমর্পণ করে দেওয়া। যদি আমরা সমর্পণ করতে পারি তাহলে আমরা কিছু শিখতে পারবো। তো আমি ওনাকে সমর্পণ করে দিয়েছিলাম, এবং হয়তো সেই জন্য ওই একটা কানেকশন, ঠিক, সেটা কিন্তু ওই সুতোটা কোনোদিন মানে আরও স্ট্রং হয়েছে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত। এবং পরে সিনেমা শেষ হয়ে যাওয়ার পরেও যে ছবি প্রমোশনের যে দায়িত্ব থাকে, একটা বিশাল দায়িত্ব থাকে, তখন তো বিরাট ব্যাপার। হ্যাঁ, পুরোটা আমাকে দিয়েছিলেন না দায়িত্ব, প্রমোশন, সেই বিশ্বাসটা করেছিলেন। হ্যাঁ। এবং তারপরে যখন আমি ফিল্ম ইনস্টিটিউট থেকে চান্স পেলাম, মানে পুনে ফিল্ম ইনস্টিটিউটে আমার মনে আছে যে আমরা একটা পোস্ট প্রোডাকশন এডিট না, আমাদের প্রমোশনের কাজ চলছে ছবি রিলিজের সময়, তখন আমার কাছে একটা ইন্টারভিউর অফার এলো পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে, যে পুনে ফিল্ম ইনস্টিটিউটে টেলিভিশন উইংয়ে এডিটিং ডিপার্টমেন্টের জন্য দে আর লুকিং ফর এ লেকচারার। তো আমি ব্রেকফাস্ট করছি, স্যারও ব্রেকফাস্ট করছে, আমি বললাম যে স্যার ক্যা করো। তার আগে আমি সেন্ট জেভিয়ার্স কলেজ, আমি কলকাতায় সত্যিতা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ফাইনাল ইয়ারে পড়ি, লাস্ট সেমিস্টার, আমি তখন সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াতাম। আচ্ছা, লাস্ট 6 months। মানে সেটা কি ফিল্ম স্টাডিজ, এডিটিং? ফিল্ম স্টাডিজে এডিটিং আমার পেপার ছিল। বেশ। তো বললো अभी तो कुछ नहीं है, তো whenever I will make ad films, কারণ হি ইজ অ্যান অ্যাড ফিল্ম মেকার, তো আমি যখন অ্যাড বানাবো তুমি এখানে চলে আসবে, এসে অ্যাড বানাবে। অ্যাডের জন্য তো বেশি প্রিপারেশন দরকার নেই, মানে শুটিং এবং তার প্রি প্রোডাকশনের যতটুকু আছে, তার মধ্যে আমরা প্রচুর অ্যাড ফিল্ম বানিয়েছি। তখন উনি বলেন যে আমি আমার একটা গল্প লেখার প্ল্যান করছি, দ্যাট ইজ 3 Idiots। তো আই উইল টেক আ ব্রেক ফর 1 বছর, 1-1.5 বছর ব্রেক নেব আমি গল্প লেখার জন্য, এবং ফলোড বাই চিত্রনাট্য। তো তুমি চাইলে এখন জয়েন করতেই পারো, কন্ট্রাকচুয়াল ছিল। তো আমি গেলাম পুনেতে, ইন্টারভিউ দিলাম, ওখানে আমি পড়ানোর সুযোগ পেয়ে গেলাম। বললো স্যার ইউ আর সিলেক্টেড, সো ইফ ইউড লাইক টু জয়েন আস। বললাম যে ঠিক আছে। তো আমি ফিরে এলাম, জিজ্ঞেস করলাম, প্রথম আমার পুনে ফিল্ম ইনস্টিটিউটে যাওয়া, ফার্স্ট টাইম ইন্টারভিউ দিতে, যেখানে স্বপ্ন দেখতাম হয়তো পড়বো, সেখানে পড়ানোর সুযোগ পেলাম। তো এলাম, তো উনি খুব খুশি হয়েছিলেন। তারপরে তো যখন যখন আমি পড়াই যে ডিপার্টমেন্টে, তার অ্যাক্টিং ডিপার্টমেন্টে, আমি সে বছরই রাজকুমার রাও স্টুডেন্ট। আচ্ছা। এবং এই আমি নামগুলো আমার মনে থাকে না, এই পাতাল লোকের যে জয়দীপ আলাওয়াত স্টুডেন্ট, মানে সে বছরই তারাও জয়েন করেছে, যে বছর আমি পড়াচ্ছি এডিটিং নিয়ে, সে বছর তারা অ্যাক্টিং ডিপার্টমেন্টে জয়েন করেছে। তো কিন্তু একটা দারুণ সময় কেটেছে আমার পুনে ফিল্ম ইনস্টিটিউট। আর মাঝে মাঝেই আমাদের শনি রবি ছুটি থাকতো, আমি চলে আসতাম এখানে, আর স্যারের সাথে দেখা হতো, অফিসে যেতাম, বিধু বিনোদ চোপড়া অফিসে, কারণ একসাথেই কাজ হতো, বিধু বিনোদ চোপড়া অফিসে যেতাম, সেখানে অনেক কিছু জানতাম, শিখতাম, প্ল্যান করতাম, আবার চলে যেতাম সোমবার দিন সকালবেলা। বম্বে থেকে পুনে যাওয়াটা দারুণ জার্নি। হ্যাঁ, এখন তো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, তখন এত তাড়াতাড়ি এত ভালো হাইওয়েটা ছিল না। হাইওয়ে হয়েছিল, এবং দারুণ বাস সার্ভিসটা ছিল। আচ্ছা। এবং আমরা যেতাম ওই লোনাভেলা সব ওর উপর দিয়ে যেতাম। ঠিক, দারুণ জার্নি। আর আমার কাছে ওই মনে হতো ঘরে ফিরে আসছে। পুনেতে যেতাম, পুনে থেকে মুম্বাই আসতাম, আমি স্যারের কাছে আসছি, মনে হতো আমি ঘরে ফিরে আসছি। কারণ আমার কাছে ওটা ঘর হয়ে গিয়েছিল। মুম্বাইটা ঘর, মুম্বাই না, মানে মুম্বাইতে আমি যাচ্ছি রাজু স্যারের কাছে, সপ্তাহের শেষে ওটা আমার বাড়ি হয়েছিল, ঘর হয়েছিল। কিন্তু তারপর ছেলের ঘরে ফেরা কবে হলো আসলে? কারণ আমি সবসময় ঘরে ফিরতে চাইতাম। তুমি কলকাতা ফিরতে চাইতে? হ্যাঁ, একদম। কারণ আমার তো কোনো প্ল্যান ছিল না। আর আমি ভীষণই ওই একটু মা বাবা, আমার জানি না আমার কেন, হয়তো ওটা আমার, তাই জন্য পর্দার পিছনে থেকে যাওয়ার হয়তো ওটা আমার একটা যে আমি একটু ঘর কুনো বলেই হয়তো সেটা। তো আমি সাজেস্ট করতে, তোমার প্ল্যান ক্যা হ্যায়? আমি বলতাম স্যার আই ওয়ান্ট টু গো ব্যাক, ফিরে যাব। তো কবে যাব জানি না, কারণ প্ল্যান ছিল না। আমি জানি যেদিন সুযোগ পাবো চলে যাবো, আই উইল নট ওয়েট ফর আ ডে, আমি যেদিন সুযোগ পাবো চলে যাব। তো আমার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে আমার আবার ডাক আসে। আর আমি যখন সত্যিতা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়ি, তখন আমি লেকচারার স্কিলটা পাইনি সেন্ট জেভিয়ার্স কলেজে। তখন আমি যেহেতু আমার কোর্স, পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা কোর্সটা আমার করা ছিল না, মানে ফাইনাল হয়নি। বাই দ্যাট টাইম আমার হয়ে গেছে, আই গট মাই সার্টিফিকেট, পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা পেয়ে গিয়েছি। ফলে আমার লেকচারার স্কেলের অফার চলে আসে ওখান থেকে। কারণ আমার তো যোগাযোগ ছিল বিভিন্ন প্রফেসরদের সাথে। ফাদার পিসি ম্যাথিউ ছিলেন, আমার খুব ভালোবাসতেন সেন্ট জেভিয়ার্স কলেজে। যোগাযোগ, আমরা সবসময় মানুষের সাথে যোগাযোগ রাখি, কারণ আমার মনে হয় যে সম্পর্ক নষ্ট বা কাট না করা উচিত। তো উনি বললেন যে অভিজিৎ, তখন আমি পুনেতে পড়াচ্ছি, তো আমি রাজু স্যারকে বললাম স্যার ऐसा एक सेंट जेवियर्स कॉलेज से
एक ऑफर आया है, शुड आई जॉइन? बोलो तो करना क्या चाहता है, यू वांट टू मेक फिल्म और यू वांट टू बी আ টিচার? আমি বললাম যে স্যার পড়াতে না আমার দারুণ লাগে। ও আচ্ছা, তুমি এনজয় করতে পারো? দারুণ লাগতো, কারণ একটা কলেজে যখন পড়াতাম 40টা স্টুডেন্ট, 35 থেকে 40টা স্টুডেন্ট, এবং ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট, লাস্ট বেঞ্চের স্টুডেন্ট পুরো কমপ্লিটলি তাদের মানে তাদের স্যারের সাথে ইন্টারাক্ট করার পুরো ভঙ্গিটাই আলাদা। পিছনের সারি ইন্টারেস্টেডই নয়, সামনের সারি হয়তো কিছু ইন্টারেস্টেড, আর পিছনের সারি কিছু ইন্টারেস্টেড। মানে এই যে পুরো ক্লাসকে একসাথে নিয়ে চলা, এই এক সুরে সবাইকে রাখা, আমাদের এটার মধ্যে একটা শেখার জায়গা আছে, খুবই আছে। আর নিজে অনেক কিছু জানি না, স্টুডেন্টের প্রশ্ন থেকে আমি বুঝতে পারি যে এই জায়গাগুলোকেও আমিও শিখে নিচ্ছি, শিখতে পারছি। ওই একসাথে শেখারও একটা দারুণ মজা আমি এনজয় করতাম, মজা পেতাম একসাথে শেখার। তো এবং আমার অনেক স্টুডেন্টস আছে যারা খুব ভালো নাম করেছে। মানে পুনে ইনস্টিটিউটে যখন পড়াতাম তখন অনেক স্টুডেন্ট আছে সারা ভারতে কাজ করছে, তা আমাদের কলকাতাও আছে। তার মধ্যে একজন হচ্ছে পৃথা চক্রবর্তী, যে ফিল্ম ডিরেক্টর পৃথা। গৌরব আছে, গৌরব চক্রবর্তী, বেনুদার ছেলে। এরা খুব ভালো কাজ করছে, খুব গর্ব হয়, কারণ তারা একদম মানে ক্লাসে থাকতো, তারা বলতো, তারাও অ্যাসপায়ার করতো যে ডিরেক্টর হবে, ডিসকাস করতো। তখন তো কখনো এরা আমার থেকে জানতে চাইতো কীভাবে হয়, কীভাবে ফিল্ম ইনস্টিটিউটে পড়ে। কারণ গৌরব পড়ে পুনে ইনস্টিটিউটে পড়েছে, পৃথা সত্যিদা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়েছে, এবং অনেকেই আছে যারা ভালো অন্যান্য মাধ্যমেও কাজ করছে। তো আমার খুব ভালো লাগতো ছাত্রছাত্রীদের সাথে নিজে কাজ করা। আমরা প্রচুর প্রজেক্ট বানাতাম। আর আমি তো যখন পুনের থেকে সেন্ট জেভিয়ার্স কলেজে আবার পড়ানোর সুযোগ পেলাম লেকচার স্কেল, আমি পুনে থেকে চলে আসি এখানে। রাজু স্যার বলে ঠিক আছে তুমি যাও। আমি স্যারকে বললাম স্যার আই ওয়ান্ট টু মেক ফিল্ম, বাট আগে মা বাবার কাছে ফিরে যাই, তারপরে সিনেমা বানাবো। তো ফিরে এলাম, জয়েন করলাম এখানে। কলেজে যখন প্রথম মানে ঢুকলাম, আমি সব থেকে বয়সে কম একজন লেকচারার, ফুল টাইম লেকচারার সেন্ট জেভিয়ার্স কলেজে। তো আমাদের যে বড় যেখানে সব প্রফেসর স্যার লেকচারার স্যার বসতো, সেখানেও আমিও বসতাম। মানে সবাই হয়তো আমার স্টুডেন্ট বসে আছে, আমার নিজেরও মনে হতো স্টুডেন্ট। কিন্তু ওই করতে 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 তো আমার মনে হতো যে ছবি আমার লক্ষ্য আমার স্থির ছিল যে ছবি আমি বানাবো, সিনেমা আমি করি, কারণ ওটা নিয়ে পড়াশোনা করেছি। আমি এডিটিং নিয়ে স্পেশালাইজেশন করেছি, কিন্তু আমার লক্ষ্য ছিল ডিরেক্টর হওয়া। তার মধ্যে তুমি এমন একজনকে অ্যাসিস্ট করে এসছো যে এডিটিং পাস আউট, অথচ সে ডিরেক্ট করছে তা, এবং এরকম একটা কাল্ট সিনেমার পার্ট হয়ে আসার পর তোমার তো অবভিয়াসলি মনে হবেই বা ইচ্ছে তো থাকবেই যে তুমি ছবি বানাও বা সিনেমা বানানো। তাই প্রথম ডিরেকশনের কাজটা কবে হলো? ডিরেকশনের কাজটা হলো আমার 2009-10 এই সময় টেলিভিশন। তখন আমি সেন্ট জেভিয়ার্স কলেজ ছেড়ে আমি জি বাংলায় জয়েন করি। আচ্ছা। তখন ওখানে প্রচুর সিনেমা বানানো হতো। সিনেমার একটা ডিভিশন ছিল যেখানে চিরসাথী, নট অরিজিনালস, একদম মেন স্ট্রিম বাংলা ছবি সিনেমা হলে রিলিজ হবে। আচ্ছা। হ্যাঁ, 2008-এর কথা বলছি আমি। আচ্ছা। 2008-এর কথা বলছি, 8-9 এরকম সময়ের কথা বলছি। সেই সময় টক্কর বলে একটা সিনেমা ছিল, মুম্বাদা এবং রচনা অভিনয় করেছিল। চিরসাথী হয়েছিল, হিরণ এবং কোয়েল অভিনয় করেছে, হরদা, স্বপন সাহা, এরকম ভালো ভালো ডিরেক্টররা কাজ করছে। বেশ কিছু ছবি হয়েছিল। তো সেইখানে আমি সেইটার মানে বলবো এক্সিকিউটিভ প্রডিউসার হিসাবে ওই ডিপার্টমেন্টে আমি জয়েন করি, দেখার জন্য যে কী কী সিনেমা হয়েছে, সেগুলো তখন রিলিজ কিছু হয়ে গেছে, হবে, এই স্টেজে আমি জয়েন করি। এবং তখন আমি এই যে হলে হলে যে পোস্টার পাঠানো, টিকিট বিক্রি, কত কালেকশান হচ্ছে প্রতিদিন নিয়মিত, টিকিট যাতে ঠিকভাবে মানে ক্যালকুলেশন হয়, এই সমস্ত যে ডিস্ট্রিবিউশন যে বিজনেসটা, ফিল্ম ডিস্ট্রিবিউশন বিজনেসটা, এটা আমি ওখানে শিখলাম। সিনেমা বানানো শিখেছিলাম, মানে যতটুকু ফিল্ম ইনস্টিটিউটে বা হাতে কলমে করতে করতে কী কী পদ্ধতি হয় দেখেছিলাম, কিন্তু সিনেমার ডিস্ট্রিবিউশনটা তো জানতামই না। যেটা এই হলে রিলিজ হলে পাশের হল রিলিজ হবে না, একটা ফিল্ম চেন আছে, কোথায় রিলিজ করলে মানে কোথায় কোন সিনেমা হলে রিলিজ করলে কোন সিনেমা হলের কতগুলো চেয়ার আছে, ক্যাপাসিটিকে এই যে আন্ডারস্ট্যান্ডিং বোঝা, এইটা না আমার হাতে খড়ি হলো ওখানে ফিল্ম ডিস্ট্রিবিউশন বিজনেসটা। এটা একটা ইন্টারেস্টিং এরিয়া ভীষণ। যে মানে হলে গিয়ে যে ছবি কোথায়, যখন আমাদের পোস্টার দেয়ালে
টানানো হচ্ছে। আমার মনে আছে আমাদের একটা সিনেমা হয়েছিল, মানে অনেকেই হয়েছিল, হাদায়ন ভোদা বলে হয়েছিল। তারপরে এই যখন ছবিগুলো পোস্টার পড়া হতো, পোস্টারগুলো যেদিন পড়লো দেখা হলো মানে তার পরের দিন তার উপরে অন্য পোস্টার লেগে গেছে। এবার এই যে যারা পোস্টার বানাচ্ছে, সেন্সার করা এই যে বিষয়গুলো, প্রত্যেকটা জিনিস আমি জানতাম না, এইগুলো আমি এখানে শিখলাম। এবং সেটা বেশ মানে একটা অনেক প্রসেসের অনেকগুলো জিনিস আছে, অনেকগুলো জিনিস আছে, যেটা ছবি বানানো অনেক সোজা, কিন্তু ছবি বানানোর আশেপাশের যে জায়গাগুলো আছে না, সেগুলো কিন্তু অতটাই প্রয়োজনীয় একটা ছবি ভালো করে রিলিজ করার। ঠিক ঠিক, একদমই তাই, খুব প্রয়োজন। তো সেই জন্য অনেক সময় অনেক ভালো ছবি ভালো হয়েও হয়তো সব মানুষ দেখার সুযোগ পায় না। রাইট, সিনেমা হলে সেভাবে সেটা মুক্তি সেভাবে পায় না, কম সংখ্যক সিনেমা হলে মুক্তি পায়। তো সেই জায়গাগুলো শিখলাম, বুঝলাম, জানলাম। শিখলাম মানে শিখে ফেলেছি পুরো তা নয়, তো প্রতিদিনই শেখা হয়। হ্যাঁ হ্যাঁ, একদমই। কিন্তু জানলাম, বুঝলাম। কিন্তু 2010-এ 2009-10-এ আমার কাছে একটা সুযোগ আসে যে একটা দিদিদের নিয়ে, বাংলায় দিদিদের নিয়ে একটা গেম শো যদি আমরা বানাই, জি বাংলা থেকে একটা গেম শো যদি বানানো যায়, কি হতে পারে। সেখান থেকে আমরা, কারণ আমার মনে হয় ফিল্ম মেকিং বা টেলিভিশন প্রোগ্রাম যাই আমরা বানাই, সেটা কখনো একটা ডিরেক্টরের একার কাজ নয়, একা কৃতিত্ব নয়, ইটস আ টিম ওয়ার্ক। একদম, প্রতিটা মানুষের ইকুয়াল কন্ট্রিবিউশন থাকে। ঠিক। তো আমরা সবাই মিলে ভাবলাম কি হতে পারে, সেখান থেকে জন্ম নেয় দিদি নাম্বার 1। 2010 হয়ে যায়, তারপরে 2010 আছে 2024 হয়ে 2025 পড়ে গেছে, মার্চ মাস। 15 ইয়ার্স রানিং একটা শো। ফার্স্ট প্রজেক্ট ছিল আমার দিদি নাম্বার 1 ডিরেকশন পরিচালনা, তো সেটা এখনো চলছে। এবং শুধু চলছে না, মানে আমার মনে হয় দিদি নাম্বার 1-এর যে ফলোয়িংটা, সেটা কিন্তু মানে আমার মনে হয় বাংলা সিনেমায়, বাংলা টিভির ইতিহাসে এরকম একটা নন ফিকশন শো এতদিন ধরে এত পপুলারিটিতে আমার মনে হয় আর নেই। এত বছর ধরে এত পপুলার, জনপ্রিয়, কারণ আমরা চেষ্টা করেছিলাম প্রথম থেকে যে যাতে অনেস্টিটা থাকে মানুষের। দিদিদের এই সময়টা দিদিদের হোক, মায়েদের হোক, মেয়েদের হোক, বোনেদের হোক, তারা যেন মনে করে এটা আমার প্ল্যাটফর্ম। ঠিক, তারা যেন মনে করে যে এটা আমার শোটা কোনো ব্যক্তি বিশেষের নয়, শোটা আমাদের মতন বাংলার দিদিদের। তো সেটা আমাদের প্রথম থেকেই আমাদের ভাবনার স্তরে ছিল, এবং গ্র্যাজুয়ালি হয়ে গিয়েছে সেটা। এবং সেটা মানে ভাবনার স্তরে একেবারে প্রপারলি ট্রান্সলেটেড হয়েছে বলে আমার মনে হয়। কারণ আমিও আমার মাকে দেখেছি, পিসিকে দেখেছি, মাসিদের দেখেছি, মানে দিদি নাম্বার 1-এর জন্য তারা সবকিছু ছেড়ে দিতে পারে সেই সময়, কিন্তু দিদি নাম্বার 1 তাকে দেখতেই হবে। সেইটা না খুব, আমি সত্যি মনে হয় যে এইরকম লেভেলে বোধহয় কানেক্ট করেছে মহিলাদের সঙ্গে। সিরিয়াল প্রচুর কানেক্ট করেছে একটা সময় তার আগে হয়তো রোজগেরে গিন্নি কিছুটা করেছিল, কিন্তু এতটা নয়। এবং এটা মানে একটা হিউজ, মানে মানুষের সাথে মানে কানেক্ট করেছে। মানে এটা শুধু একটা গেম শো নয়, এটা মানুষ, যে দিদি আজকে যার দুটো হাত নেই, সে কিছু করতে পারবে না, এটা তো স্বাভাবিক। সে তার দু পা দিয়ে সে তার সব কাজ করছে, একটা স্বাভাবিক জীবন ধারণ করছে। এটা তো আমাদের মতন যারা সুস্থ স্বাভাবিক তাদের কাছে একটা দৃষ্টান্ত, সত্যি, যে সে পারলে আমরা কেন পারবো না। ঠিক, যে দিদি তার সর্বশান্ত হয়ে গেছে, তার হাজব্যান্ডের কাজ নেই বা কিছু নেই, সে দিদি আজকে শুধু নিজে করেনি, হোম ডেলিভারি হতে শুরু করেছে, সে আরও তার গ্রামের 10টা মহিলাকে নিয়ে এসে তাদেরকেও স্বনির্ভর করে তুলেছে। কম কিছু নয়, একদমই নয়। আমরা যারা, এগুলোই তো স্টোরি, এগুলোই তো ইন্সপিরেশন। যে গ্রামে কোনোদিন কোনো কম্পিউটারে ঢোকেনি, যে গ্রামে মেয়ে প্রথম গ্র্যাজুয়েট হয়েছে, সেই গ্রামের সেই মেয়েকে নিয়ে কি গর্ব, সেটা দিদি নামের মঞ্চে আমরা সেলিব্রেট করেছি, তার সম্বন্ধে জেনেছি। ঠিক, যে মহিলাকে হয়তো কেউ অ্যাসিড ছুঁড়ে মেরেছে, সে মহিলা এসে যখন সবার সামনে দাঁড়াচ্ছে, আমরা আমাদের কেটে যাওয়া অংশকে লুকিয়ে রাখি, তাই না, আমরা আমাদের ব্যথাকে লুকিয়ে রাখি, কিন্তু যার গাল পুড়ে গেছে অ্যাসিডে, তার কতটা দৃঢ়তার শক্তি, সে সামনে এসে দাঁড়িয়ে বলছে আমি হেরে যাইনি। সে কত মানুষকে ইন্সপায়ার করছে, মোটিভেট করছে। তার মানে এটা মানুষকে কানেক্ট করে, খুবই কানেক্ট করেছে। আমি খুব একটা টেলিভিশনের দর্শক নই,
বাট কিছু সময় কিন্তু কিছু কিছু এপিসোডে কিছু কিছু মানুষকে দেখে আমারও মনে হচ্ছে কি ইন্সপায়ারিং, কি ইন্সপিরেশনাল, মানে মনে হয় জীবনে কোনো প্রবলেমই নেই আসলে আমাদের। একদম তাই। মানে এমন এমন মানুষ এমন এমন গল্প তৈরি করে তাদের জীবন নিয়ে, সেগুলো যে কোনো সিনেমার চেয়ে ভালো যে কোনো সময়, যে কোনো সময়। এবং ওই যে সাধারণ মানুষের সাথে এত এই যে গল্প শুনতাম না, মানুষ খেতে পাচ্ছে না, মানে পিঁপড়ের ডিম বিক্রি করে সে সংসার চালিয়ে ছেলে মেয়েকে পড়ায়, তার সাহস লাগে। মধু তুলতে গিয়ে মানে সুন্দরবনে হাজবেন্ড মধু যখন করছে, যখন বাঘ অ্যাটাক করেছে, বাঘের সাথে লড়াই করেছে কে? তার স্ত্রী পিছনে ছিল। ওই মধু যখন সে হাজবেন্ড পারছে, তখন ওই ধুনো দিয়ে করছিল, বাঘ তো ধরে নিয়েছে হাজবেন্ডকে, বাঘের সাথে লড়াই করেছে স্ত্রী। স্ত্রী লড়াই করে বাঘের মুখ থেকে হাজবেন্ডকে বাঁচিয়েছে। কি স্টোরি বলো তো। লড়াই করেছে কে? মা লড়াই করেছে, দিদি লড়াই করেছে। এটা মানে তখন মনে হয় যে এর মানে আমরা সত্যি কিছু করিনি। সত্যি তাই, আমাদের জীবনে কোথায় স্ট্রাগল? কোনো স্ট্রাগল নেই। আমরা খুবই প্রিভিলেজড একটা লাইফে বাঁচি। এবং সরি, আমরা খুবই প্রিভিলেজ একটা লাইফে বাঁচি এবং আমাদের মনে হয় এইসব দেখলে মনে হয় কমপ্লেন কি করছি, কি নিয়ে কমপ্লেন করবো আমরা, কি কি সব গল্প। আর তার মধ্যে মানে সবচেয়ে বড় ব্যাপার, এতদিন ধরে এত রকম মানুষকে দিদি নাম্বার ওয়ান তুলে এনেছে সামনে, সেটাও একটা ইন্সপিরেশনাল জার্নি, যে এতগুলো মানুষকে অনেকের কাছে পৌঁছে দিয়েছে, সেটাও দারুণ একটা ফিল করেছি যে এই মঞ্চে যখন আসে না, মানে সে হয়তো তার বোনের কথা খুব ইজিলি খুলে বলতে পারে। মঞ্চটার মানে এই স্টেজটার একটা প্রাণ আছে, ওই প্রাণটা না মানুষের প্রাণের সাথে কানেক্ট করে নেয়। ঠিক। এবং রচনা ব্যানার্জিও একটা অদ্ভুত, খুবই একটা অদ্ভুত অ্যাপ্রোচে পুরো জিনিসটা হোস্ট করেন। সেটা আমি জানি না প্রথম থেকেই হয়ে গেছে বোধহয় ওটা না, মানে উনি তো ওরকম সহজ সাধারণ, মানে উনি তো কোনো মানে উনি ওভাবেই কথা বলেন, ওভাবেই থাকেন, ওনার মধ্যে কোনো এই নেই যে আমি রচনা ব্যানার্জি আলাদা করে, সাধারণ একদম সেভাবেই উনি কথা বলেন। এবং আমাদের ছিল যে দিদিরা যেন তোমার কাছে না আসে, আমরা দিদিদের কাছে যাব। ঠিক। যে মা, যে দিদি, যে বোন, যে প্রতি মুহূর্তে মানে এত তারা এসেছে এখানে, এসে দাঁড়িয়েছে, সে হয়তো কিছু একটা পিঠে বানিয়ে এনেছে, দিদি তোমার জন্য এনেছি পিঠে, এসো আমার কাছে, না আমি যাব তোমার কাছে। কেউ হয়তো কাঁথাতে দিদি লিখে এনেছে, বা কিছু একটা সুন্দর করে কোনো ডিজাইন করেছে, কোনো একজন কাঁথা স্টিচ করেছে কোনো একজন দিদি, বা উলের হাতে একটা সোয়েটার বানিয়ে এনেছে, আমরা যাব তার কাছে, আমরা তাকে জড়িয়ে ধরবো, আমার কাছে তোমাকে আসছে না, আমি তোমার কাছে। মানে কনসেপ্টের লেভেলেই এটা এখান থেকে ভাবা আর কি। বাহ, খুবই সুন্দর। না, দিদি নাম্বার ওয়ান তো একটা খুবই ইন্সপায়ারিং জার্নি। তারপরে তোমার দিদি নাম্বার ওয়ানের পরে আমার কাছে যেটা সুযোগ আসে সেটা হচ্ছে সারেগামাপা। এবার গানের সুযোগ যখন আসলো, এবং আমি সব সময় জি বাংলার কাছে চিরকৃতজ্ঞ, এই যে আমার ডিরেক্টর হয়ে ওঠা। যদি জি বাংলা না থাকতো আমি হয়তো পারতাম না। এবং ডেফিনেটলি আমি টিমের প্রত্যেকের কাছে, যারা সব সময় সাপোর্ট দিয়েছে, মনোবল দিয়েছে, তাদের প্রতি তো মানে চিরকৃতজ্ঞ থাকবো। এবং সারেগামাপা যখন আমার কাছে সুযোগ আসে, তখন আমরা কি করা যায়, কারণ গানের শো তো খুবই জনপ্রিয় অলরেডি, ঠিক। এবং সারা ভারতবর্ষে বিভিন্ন প্ল্যাটফর্মে গান হয়। আমরা কি দেখি, একজন সিঙ্গার গাইছে, জাজেসরা জাজমেন্ট দিচ্ছে, নতুন কি করা যায়। সেখান থেকে আমাদের মনে হলো কোনোদিন আমরা কীর্তনকে কিন্তু সারেগামাপার মঞ্চে গাইতে দেখিনি, কোনোদিন বাংলার কোনো প্রান্তিক সঙ্গীত, কোনো ফোক গানকে আমরা গাইতে দেখিনি। কোনো একজন ফোক আর্টিস্ট সে সারেগামাপার মঞ্চে উঠে গাইছে, বা কোনো ন্যাশনাল টেলিভিশনেও দেখিনি যে ফোক মিউজিককে নিয়ে চর্চা করা হচ্ছে। তো দিদি নমন করতে করতে আমার কালিকাদার সাথে আলাপ হয়, এবং একটা নিবিড় আত্মিক বন্ধন তৈরি হয়ে যায়। মানে এইটা আমি বলবো যে এই বন্ধনটা কিভাবে হয়েছিল, এটা একটা ম্যাজিকের মতন। মানে আর উনি সঙ্গীতকে মানে সাধনা করতেন, মানে তপস্যা বলে ঋষিমুনিরা করেন, উনি না তপস্যা করতেন।
না, ওনাকে দেখলেও মনে হতো, আমার একবারই আলাপ হওয়ার সুযোগ হচ্ছিল অনেক দিন আগে। খুবই দুঃখ আমার যে ওই ভদ্রলোকের সঙ্গে ঠিক করে আলাপ হলো না আমার। এবং না, সেই সিজনটা তো বোধহয়, সেই সিজনটা আমার মনে আছে, সেই সিজনটাতে কিন্তু প্রথমবার মানে আমি দেখলাম এটা কি হচ্ছে বাংলা টেলিভিশনে। এবং একটা মিউজিক্যাল রিয়েলিটি শোতে এই জিনিস যে ঘটতে পারে, এটার জন্য, এই ভাবনাটার জন্য থ্যাংক ইউ। কারণ পুরো বিষয়টা বদলে গেছে কিন্তু তারপর থেকে। কারণ এই ভাবনাটা কখনোই আমি একা নয়, না না, সে তো অবশ্যই, কিন্তু পুরো টিমকেই আমার মনে হয় যে এই ধন্যবাদ তো তাদের প্রাপ্য। কারণ তারপর থেকে কিন্তু শুধুমাত্র বাংলায় নয়, সারা ভারতবর্ষের একদমই তাই। সিনারিওতে ফোককে ইনক্লুড করা হয়েছে, অন্যরকম মিউজিককে প্রাধান্য দেওয়া হয়েছে। এবং সেটা আমার মনে হয় সারেগামাপার একটা বাংলা সারেগামাপার একটা বিরাট কন্ট্রিবিউশন আছে তার মধ্যে। একদমই তাই। কারণ আমরা প্রচুর ফোন পেয়েছি, প্রচুর মানুষকে দেখেছি, তারা ভারতের বাইরে থেকেও যারা ফোন করে করে বলছে আমরা এই গানগুলো তো শুনতে পারতাম না, পেতাম না, হয়তো রেডিওতে শুনেছি, ঠিক, কিন্তু বিদেশে এসে তো আর এই স্কোপটা আর নেই, ফ্রিকোয়েন্সিটা ধরতে পারছে না। তো আমরা এই মঞ্চে, এই যে সারেগামাপার মঞ্চে যে ফোক গান হচ্ছে, আমরা বিভিন্ন দেশের ফোক গান, বিভিন্ন বা ভারতবর্ষের মানচিত্রে বিভিন্ন জায়গায় যে ফোক হচ্ছে বিভিন্ন স্টেটের, সেইগুলো তুলেছি। বাংলায় যে বিভিন্নভাবে ফোকের চর্চা হচ্ছে, এবং এত রিচ একটা ফোক, এত আত্মার সাথে কানেক্টেড, এত মাটির গন্ধ আছে তার মধ্যে। এটা আমি তো, এবং কালিকাদার যেভাবে সেই বিষয়টাকে মিলিয়েছিলেন, দু ধরনের সঙ্গীত, তিন ধরনের সঙ্গীতকে যেভাবে দুর্দান্ত, ভাবাই জানা আর কি। এবং এক্সপ্লেনেশন, কথা বলা, তার বিষয়ে জানা, একদমই তাই। এটা একটা এক্সপিরিয়েন্সের মতো, সেই এক্সপিরিয়েন্সটা আমার তো অনেকদিন মনে থেকে যাবে। এবং আমার মনে হয় সেটার একটা বিরাট কন্ট্রিবিউশন আছে। টনিকে চলে আসি। টনিক, আচ্ছা, গল্প সিনেমা তো বানাবে, সেটা তো প্রথম থেকেই মাথায় ছিলই। এবার তারপর এই জার্নির মধ্যে নিশ্চয়ই কোনো একটা পয়েন্ট এসছে যেখানে মনে হয়েছে এবার গল্পটা বলতে হবে। এই গল্পটা কি আগে থেকে মাথায় ছিল, নাকি এই গল্পটা কোনো একটা পয়েন্টে মাথায় আসে? এই ব্যাপারটা কিভাবে হয় একটু বলো। যখন টেলিভিশনে কাজ করছি, রাত্রিবেলায় শুটিংয়ের পরে স্ক্রিপ্ট লিখতাম। আচ্ছা, গল্প ডেভেলপ করতাম বা স্ক্রিপ্ট লিখতাম, বা কোনো ভাবনা থাকলে সেটাকে লিখতাম। দিনের পর দিন লিখেছি। ইনিশিয়ালি আমি হয়তো গল্প বলতাম, আর আমার স্ত্রী লিখে ডেভেলপ করে দিত। আমি বলতাম, কারণ আমার এত টায়ার্ড থাকতাম, তো লিখে রাখতো, লিখে অনেক করে রাখতো। তো গল্প করতাম, তারপরে লেখা হতো। এই প্রসেসটা আমার জারি ছিল। কিন্তু আমি টেলিভিশনে কাজ করছি বা কলেজে পড়াচ্ছি, আমার সিনেমার কাজের জন্য প্রিপারেশন বন্ধ তা কিন্তু নয়। ওটা সাইমালটেনিয়াসলি চলছে। আজকের দিনও কিন্তু চলে। তাই প্রতিদিন ইট ইজ লাইক, আমার কাছে এটা একটা এক্সারসাইজের মতন। আমি যদি নিয়মে খাই তাহলে আমি ওটাও করতে পারবো বলে আমার মনে হয়। তারপরে যখন শুটিং শেষ হতো, আমি স্টুডিওতে থেকে যেতাম। আমি এবং আমাদের যিনি স্ক্রিপ্ট রাইটার যে লেখে, শুভদীপ, আমরা রাত্রিবেলা বসে বসে দিনের পর দিন আমরা গল্প ডেভেলপ করতাম। তো জিৎ গাঙ্গুলি সারেগামাপাতে যোগাযোগ হয়। উনি প্রেজেন্টেশন দেখে আমাকে বলতেন যে তোর সিনেমা বানানো উচিত। তুই গান তো প্রেজেন্ট করিস এমনভাবে যে ভিজুয়ালি দেখতে ভালো লাগে। গানকে শুনি ততটা দেখেও উপভোগ করি। ঠিক। আমাকে অনেকের কাছে উনি নিয়ে যান, বলেন, রেফার করেন। আচ্ছা। কিন্তু তাতে আমার ভেঙে পড়ার কিছু ছিল না, কারণ আমি তো এনজয় করছি, কারণ আমাকে প্রতিটা স্টেপ শেখা। তো আমার সাথে তখন প্রাক্তনের শ্যুট হচ্ছিল NT1 স্টুডিওতে। তো ওখানে আমার সাথে অতনু রায় চৌধুরীর আলাপ হয়। আচ্ছা। আর অতনু দা দারুণ মানুষ। উনি নিজেই আমাকে বলেন যে তুমি সারেগামাপা উনি ওনার বাড়িতে দেখেন বললেন, এবং উনি বলেন যে তুমি আমার সাথে যোগাযোগ করো, তুমি কি করতে চাও, টিভি কাজ করছো। আমি একটা আমন্ত্রণ জানাতে গিয়েছিলাম আমাদের অনুষ্ঠানে। আমি বললাম যে স্যার, আমি সিনেমা বানাতে চাই, বাংলা ছবি। ঠিক আছে, যোগাযোগ করো। তারপরে আর যোগাযোগ করা হয়নি, কাজ চলছে। তো একটা অনুষ্ঠানে ওনার সাথে আবার দেখা হয়। তো আমি ওই অনুষ্ঠানের শেষে ডিনার নেওয়া হচ্ছে, ডিনার নিচ্ছি, আর উনি তো লম্বা মানুষ। হঠাৎ করে আমি দেখলাম একজন মানুষ বলছে,
তুমি কি আর সিনেমা বানাবে না? আমি দেখলাম যে অতনু রায়চৌধুরী দাঁড়িয়ে আছেন। বলে, তুমি বলেছিলে বানাবে, এত বছর মানে প্রায় মাঝখানে 1.5 বছর হয়ে গেছে, যোগাযোগই করলে না। কারণ খুব ভুল হয়ে গেছে। তো আমি সেই সপ্তাহে 1 বাক্স মিষ্টি নিয়ে ওনার বাড়িতে গেলাম। উনি বললেন নেক্সট দিন থেকে আসলে এই মিষ্টির বাক্সটা নিয়ে আসবে না। তো এই শুরুটা ওনার সাথে, কিন্তু একটা যোগ হয়ে গেল কোথাও। তো যে গল্পগুলো লিখেছিলাম তার একটা গল্প ওনাকে শোনাই। একদিন ওনার একটা ঘর আছে, যেটাকে উনি আতুর ঘর বলেন, যেই ঘরটার মধ্যে প্রচুর ভালো ভালো বাংলা সিনেমার জন্ম হয়েছে তার আগে। তো ওই ঘরে বসে আমি গল্প যখন ওনাকে বলতে শুরু করলাম, 2 পাতা বলার পর উনি আমায় থামিয়ে দিলেন। থামিয়ে দিয়ে বললেন, তুমি বেলা শেষে দেখেছ? আমি বললাম হ্যাঁ। তো উনি উঠলেন, উঠে ওনার একটা আলমারি থেকে আবার একটা DVD বার করলেন, আমার হাতে দেবেন, আবার দেখো। এমন গল্প যেটা বাস্তবের সাথে কানেক্টেড, যেটা সাধারণ মানুষ মানে বুঝতে পারে, এনজয় করতে পারে, এমন গল্প করো। আমার মনে হলো যে এই যে গল্পটা আমি শোনাচ্ছি সেটাও তো বাস্তবের সাথে কানেক্টেড, তাহলে ডিসকানেক্টটা কোথায়? এটা আমার নিজের কাছে প্রশ্ন যে আমি কি ভুল করলাম। কারণ টেলিভিশনে আমরা যাই করেছি, টেলিভিশনে সবসময় আমি এটাই করেছি, চেষ্টা করেছি যে পরিবারের সবাই মিলে যাতে দেখে। মা বাবাও দেখবে, ছোটরাও দেখবে, বড়রাও দেখবে, এবং বাড়িতে যারা বিভিন্নভাবে রয়েছে কাজের সাথে যুক্ত, সবাই একসাথে বসে দেখবে। তবেই সে কাজটার জনপ্রিয় হবে। ঠিক। কোনো ইন্ডিভিজুয়াল দেখার জন্য হলে তো মোবাইলে দেখায়, যেটা এখন হয়। কিন্তু টিভি মানে সবাই, সিনেমা মানে সবাই। তাহলে আমার ভুলটা কোথায় হয়েছে? তো আমি ওনার কথা শুনে বাড়িতে এলাম। এসে আমি বেলা শেষে চালালাম, দেখলাম কম্পিউটারে। আমি দেখলাম যে প্রথম 10 মিনিটের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারকে এস্টাবলিশ করে দেওয়া হয়েছে, এবং গল্পের যে টার্গেট ফিক্স করে দেওয়া হয়েছে, যে গল্পটা কি, কোন দিকে চলেছে, গল্পটা কেন, হ্যাঁ হ্যাঁ ঠিক, গল্পটা কেন, কিসের জন্য আমি দেখব পরের মুহূর্তটা। তো ওনার সাথে কথা হলো, উনি বললেন আমি এটাই বোঝাতে চেয়েছিলাম। এটাই কিন্তু যে ছবিগুলো দেখেছি সিনেমা ফিল্ম ইনস্টিটিউটে পড়ার সময়, সেই সিনেমাগুলো তখন বলছিলাম যে সত্যি তো তাই তো ছিল, সব সিনেমায় তাই ছিল, সব সিনেমায় তাই ছিল। ঠিক, একদমই। গল্পটা কেন প্রথমেই ফিক্স হচ্ছে, চরিত্রগুলো প্রথমেই আসছে, মেজর চরিত্রগুলো যেগুলো আছে। তো অতনুদা বললেন যে এমন কোনো গল্প নিয়ে আসো যেটার সাথে বাস্তবের আরও যোগ আছে, নিবিড় সম্পর্ক আছে। কোনো গল্প তো নেই, কারণ সব গল্প তো মোটামুটি ওরকমভাবেই রয়েছে। হ্যাঁ। তো আমি যেহেতু কোনো বাড়িতে থাকতে ভালোবাসি, মানে কাজ এবং বাড়ি, তো আর আমি বাবার সাথে আমার প্রতি মুহূর্তে ঝগড়া হয়, কারণ একটা ভালোবাসার সম্পর্ক, ঝগড়া বাবা এবং মা দুজনের সাথেই, বাবার সাথে বেশি হয়। তো মানে বাড়িতে বাবার ঘরে আমি একটা এসি লাগিয়েছি, কিন্তু আমি বলেছি মাফলার পরে কিন্তু তুমি এসি চালাবে, সকালবেলায় তুমি বাজারে যাবে না, কারণ শীতকালে তো নয়, আর গরমকালে ওয়েদার চেঞ্জ হচ্ছে, গরম রোদ লাগবে, বর্ষাকালে ছাতা নিয়েও তুমি বাইরে যাবে না। তো আমি প্রচুর মানে সবসময় বাবাকে, যাতে বাবার কোনো শারীরিকভাবে অসুস্থ না হয়। তো বাবা একদিন বললো যে তুই না আমাকে বন্দি করে রেখে দিয়েছিস, তুই যখন ছোট ছিলিস আমি শাসন করেছি, কিন্তু তোকে কোনোদিন বেঁধে রাখিনি। তুই মাঠে ঘাটে খেলেছিস, তুই যখন ছোট ছিলিস তোকে কাঁধে করে নিয়ে আমি দার্জিলিংয়ে গিয়েছিলাম, আমি আর তোর মা। তুই হাঁটতে চাইতিস না, আমরা দুজনে দুদিকে ধরতাম আর তুই ঝুলতিস, ওইভাবে আমরা উঠেছি দার্জিলিংয়ে, পাহাড়ে পাহাড়ে ঘুরেছি। আর তুই আমাদের নিয়ে ভয় পাস কেন এত? তুই কেন যেতে চাস না আমাদের নিয়ে? যদি বাবার ঠান্ডা লেগে যায়, যদি মায়ের হাঁটুতে কষ্ট হয়, ব্যথা হয়, মনে হয় বন্দি করে রেখেছিস। আমি না হঠাৎ করে মনে হলো যে এটা তো আমি সত্যিই বন্দি করে রেখেছি, মানে আমি তো বাবার ভালোর জন্যই বলছি, আমি কি মা বাবাকে বন্দি করে রেখেছি? এইখান থেকে টনিকের আইডিয়াটা মাথায় আসে, যে হাজব্যান্ড এবং ওয়াইফ, মানে ছেলে এবং তার স্ত্রী প্ল্যান করে তাদের বিবাহবার্ষিকী তারা সেলিব্রেট করেছে ব্যাংককে গিয়ে, দুবাইতে গিয়ে। ছেলে এবং তার স্ত্রী তাদের বিবাহবার্ষিকী 10 বছরে সেলিব্রেট করেছে দুবাইতে গিয়ে।
আর মা বাবার বিবাহবার্ষিকী সেলিব্রেট করবে 50 বছরে বাড়ির ছাদে। বাবার খুব আপত্তি, ছেলেকে মানুষ করলাম আমি, বিয়ে দিলাম আমি, সব করলাম আমি, তোমরা তোমাদের বিবাহবার্ষিকী সেলিব্রেট করছো বিদেশে গিয়ে, আর বাবার বেলায় বাড়ির ছাদ। আমি এতে নেই। টনিকের জন্ম ওখানে। বাহ। প্রচুর বিদগ্ধ ফিল্ম মেকার এবং স্টোরি টেলারদের কথা শুনে একটা জিনিস সবসময় তারা বলে যে ফিল্ম শুড বি এ পার্সোনাল থিং ফ্রম এ ফিল্ম মেকার ওর স্টোরি টেলার। যে একটা পার্সোনাল কানেক্ট যদি একটা মানুষের থাকে তাহলে সেই সিনেমাটা অনেককে কানেক্ট করতে পারে। এটা প্রচুর মানুষ বলেছেন। বিধুবুনাথ চোপড়ার একটা ক্লাস করার সুযোগ হয়েছিল একবার, সেখানে উনিও ওই কথাটা বারবার বলছিলেন যে तुम्हारा एक कुछ कुछ एक हिस्सा वो फिल्म के अंदर होना चाहिए। একদম। এবং সেটা তোমার ক্ষেত্রে টনিকের এই কারণেই, মানে দিস ইজ ভেরি ক্লিয়ার। এখন বিষয়টা খুব পরিষ্কার যে টনিক কেন এত মানুষের সঙ্গে কানেক্ট করেছে, কারণ ওটা তোমার পার্সোনাল স্টোরি। অ্যান্ড মানে বেসিক ভাবনাটা, হ্যাঁ আমি ওটাই বলছি, বেসিক ভাবনার যে কানেকশনটা, দ্যাটস এ ভেরি পার্সোনাল টাচ। ওই পার্সোনাল টাচটা খুব ইম্পর্ট্যান্ট একটা গল্পের জন্য। এবং তারপর টনিক ডেভেলপ হয়। তারপরে টনিক অতনুদার কাছে ভাবনাটা নিয়ে যাই, অতনুদা বলে এটাই করব। কারেক্ট। আর এটাই করবেন প্রথম দিনই বলে এটা দেব আর পরাণ বন্দ্যোপাধ্যায় করবে। প্রথম দিনই বলে, প্রথম দিন শুনেই এই দেব আর পরাণ বন্দ্যোপাধ্যায় করবেন, এটা তো প্রথম দিন। এবং উনি বলেন এটাই করব। আর এই জন্যই আমি তোমাকে ওই সিনেমাটা দেখতে বলেছিলাম। আর তারপর অতনুদা আমি দীর্ঘদিন বসে গল্পটা ডেভেলপ করি, এবং শুভদীপ দাস, এই তিনজনে মিলে বসে গল্পটা, তার চিত্রনাট্য ডেভেলপ হয়। এবং টনিক মানে কি কি করতে পারে, যে পরান্দার জীবনে টনিক আসলো কীভাবে, এবং কি করে একটা মানুষের যে ইচ্ছের যে পূরণের গল্প টনিক কিভাবে করতে পারে, করলো, সেটা ডেভেলপ হয়। এবং মানে আমার মনে আছে আমি টনিক দেখার জন্য 5 দিন টিকিট পাইনি। আমি 5 দিন বা 4 দিন বোধহয় টিকিট পাইনি। আমরা দেখার জন্য প্ল্যান করেছিলাম, আমি আমার এক বন্ধু এবং তার আরেকজন, 3 জন মিলে দেখতে যাব, কিছুতেই টিকিট পাচ্ছি না। এবং সেটা দেখে একটা জিনিস তো মনে হয়েছিল যে কিছু একটা বদলালো। কারণ এবং সিনেমাটা দেখার পর সত্যি মানে বিশেষ করে আমার মনে হয়েছে যে টনিকটা কিন্তু হলে দেখার সিনেমা। এই কথাটা আমি একটা জিনিস বলতে চাই না, যে হলে দেখার সিনেমা, সেই সময় কোভিড এসছে। হ্যাঁ টনিক শুটিং হয়ে গেছে, এডিটিং চলছে, হঠাৎ করে ডাবিং করছি, আমার মনে আছে। কোভিডের কথা শুনছি। ডাবিংয়ের সময় দেব এসে একটা মানে ক্লিপ দেখালো, এরকম মানে ছড়িয়ে পড়ছে এবং ইন্ডিয়াতেও আসতে চলেছে, কী যে হবে জানি না এরকম। তো যাই হোক, কোভিড এসে গেল, সব বন্ধ হয়ে গেল, সব কাজ স্থগিত হয়ে গেল। আর আমাদের ছবি অলমোস্ট এডিট হয়ে রেডি আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকে কাজ শুরু হয়েছে, রাজানারায়ণ দেব করছিল বম্বে থেকে। তো টনিক যখন রেডি হলো আর সিনেমা হল বন্ধ ছিল, টনিক রেডি হলো আর সিনেমা হল বন্ধ ছিল, প্রতিদিন রাত্রিবেলা আমি ছাদে হাঁটতাম, বিরাটির বাড়ির ছাদে হাঁটতাম। আর অতনু রয় চৌধুরী, উনি ওনার বাড়ির ছাদে হাঁটতেন বা বসে থাকতেন। ওনার হিন্দুস্তান পার্কে বাড়ি, 74 হিন্দুস্তান পার্ক, ওখানে ওনার বাড়ির ছাদে থাকতেন। আমি বলতাম দাদা কোথায়? ছাদে। আমি বলতাম আমিও ছাদে। সেই সময় প্রচুর ওনার কাছে অফার আসে, সুযোগ আসে যে ছবিটা কোনো OTT প্ল্যাটফর্মে বিক্রি করে দেওয়া হোক। উনি একটা কথা বলতেন, আমি সিনেমা বানাই সিনেমা হলে রিলিজ করার জন্য। ঠিক, আমি সিনেমা বানাই সিনেমা হলে রিলিজ করার জন্য। আমি ততদিন ধৈর্য ধরে থাকবো যতদিন আমি এটা হলে রিলিজ করব। 2019-এ বানিয়েছিলাম আমরা ছবি, 2021-এ রিলিজ হয়েছিল ছবি। এবং যখন হল মানে খুললো, আবার আনলক হলো 80% ঠিক পর্যন্ত আমাদের ক্যাপাসিটিতে আমাদের অ্যালাউ করা হয়েছিল ছবি করার জন্য। এবং সেই সময় প্রচুর হিন্দি ছবি যেগুলো জমেছিল, বাংলা ছবি একসাথে রিলিজ হলো। টনিক মানে ভালো ভালো বাংলা ছবি হ্যাঁ সেই সময় রিলিজ হয়েছিল। হিন্দি ছবি রিলিজ হয়েছিল 83, আমার মনে আছে। 83 রিলিজ হয়েছিল। আমার তো খুব ভয় করছে, প্রথম কাজ সিনেমা হলে। কিন্তু আমি অতনুদাকে দেখেছিলাম,
সিনেমা হল মানে সিনেমা হল, প্রচুর প্রলোভন, প্রচুর মানুষের ওটিতে রিলিজ, কিন্তু উনি বলেছেন সিনেমা রিলিজ হলে আমি হলে করব, সিনেমা আমি হলের জন্য বানাই। এবং এই সিনেমা হলে দেখার টনিকের যে এক্সপিরিয়েন্স, ওটিটিতে দেখার ওই সেম এক্সপিরিয়েন্স তো কোনোদিনই হবে না, কারণ এটা যে কোনো সিনেমার ক্ষেত্রেই আমার মনে হয় সত্যি। আর টনিকের ক্ষেত্রে বিশেষ করে যেই সাউন্ড ডিজাইনটা ছিল, যে ধরনের ভিজুয়ালস ছিল, এটা আমি কিন্তু হলে দারুণ এনজয় করেছিলাম, দারুণ এনজয় করেছিলাম, আমরা তিনজনই খুবই এনজয় করেছিলাম। এবং টনিক তো সাকসেসফুল যখন সাকসেস পেলে বা প্রথমবার যখন মনে হলো আচ্ছা এত লোকের ভালো লাগছে, এই ব্যাপারটা কখন বুঝলে, আর হোয়াট ওয়াজ দ্য ফিলিং, কিরম কি মনে হচ্ছিল? প্রথমে তো ভয় লাগছিল যে ছবিটা তো বানিয়েছি পরিবারের জন্য, এবং প্রচুর বয়স্ক লোকেদের জন্য বানানো হয়েছে, মানে ছোটরাও দেখবে বড়রাও দেখবে। আমি আমার বাবার সাথে দেখবো, মায়ের সাথে দেখবো, নর্মালি বন্ধুত্ব আছেই, কিন্তু বাবা মাদের তো নিয়ে যাওয়া যাবে না, কারণ কোভিডের সময় তো খুব ঠিক তাদের সব থেকে মানে সতর্ক থাকা উচিত। কিন্তু যখন হল ভিজিটে যেতাম তখন দেখতাম যে ম্যাক্সিমাম মানুষ পরিবার নিয়ে এসেছে, বয়স্কদের নিয়ে এসেছে, মাস্ক পরে বয়স্করা এসেছে, এবং ছবির শেষে না দাঁড়িয়ে তারা ক্ল্যাপ করছে, হাততালি দিচ্ছে, আর যখন দেখছে আমরা এসেছি তখন তারা প্রাণ ভরে আশীর্বাদ করেছে। মানে হাঁটতে পারছেন না একজন মধ্যবয়সী একজন মহিলা, উনি একটা ওয়াকিং স্টিক ওই হাঁটার জন্য সুবিধার্থে ইউজ করছেন, উনি মাঝখান থেকে বেরিয়ে এসে সামনে এসে দু হাত তুলে আশীর্বাদ করছেন, বলছেন এইরকম ছবি আমরা দেখতে চাই। বয়স্ক লোকেদের ভিড় দেখেছিলাম, একদিকে কোভিড, তারপরে বয়স্ক লোকেদের যে ভিড়, সবাই এসে দেখছে ওই 80% অকুপেন্সিতে, তারপরে আবার আমাদের সেকেন্ড ওয়েভের মুখে পড়তে হলো, ঠিক তখন আরও ক্যাপাসিটি কমলো, কিন্তু হাউসফুল কিন্তু হতে থাকলো। মানে বহু দিন ধরে আমরা এটা উপভোগ করেছি, এবং মানুষ কিন্তু একজন যারা দেখে গেছে আরেকজনকে বলেছে যে এই ছবিটা দেখো, এই ছবিটা দেখুন, এবং মানুষের প্রচুর আশীর্বাদ পেয়েছে ছবিটাতে। আর খুব ভালো লেগেছিল। বাবাকে জিজ্ঞেস করলাম যে রাত্রিবেলায় প্রিমিয়ারের পরে, বাবা তো জানতো না, কারণ স্ক্রিপ্ট বাড়িতে আমি পড়ি না, বলি না কি করছি, মানে জানে কাজ করছি, কী কাজ, ছবি বানাচ্ছে, ছবি সেটা কি সিনেমা তো ডেফিনেটলি জানে, কিন্তু আমি বাবাকে কোনোদিন সিনেমা হলে সিনেমা দেখতে দেখিনি। ও আচ্ছা। এন্টায়ার লাইফে আমি আমার মা এবং বাবাকে কোনো দিন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে দেখিনি। বাবা ব্যাংকে চাকরি করতেন, সন্ধ্যাবেলা ফিরে আসতেন, খবরের কাগজ নিয়ে বসতেন, আমাকে অঙ্ক পড়াতেন, অঙ্ক করাতেন, না পারলে মারতেন আর বকতেন, আর নির্দিষ্ট সময় ডিনার করে শুয়ে পড়তেন। রাত 9টা মানে আমাদের বাড়িতে লাইট অফ হয়ে যাবে, 9:30। এই হচ্ছে ডিসিপ্লিন ছিল বাড়ির। কোনো দিন আমি সিনেমা দেখে কি বললেন? দেখার পরে উনি কিছু বলেননি, কারণ প্রিয়া সিনেমা হলে আমাদের প্রিমিয়ার হয়েছিল, মা, বাবা, আমার স্ত্রী, আমার মেয়ে ছবি দেখেছে। আমি ছবি দেখার পরে যখন বেরোচ্ছে, আমরা একসাথেই বেরোই, তো একসাথে বেরোলাম, মা বাবাকে গাড়িতে উঠিয়ে দিলাম, বললাম। তো আমি কিন্তু বুঝতে পারছিলাম যে কোথাও এই যে সবাই ক্ল্যাপ করছে, সারা হলে সবাই বলছে নো প্যানিক অনলি টনিক, প্লাস ছেলেকে দেখছে যে এই মানুষরা এত জনপ্রিয় মানুষ, যাদের এতদিন টিভিতে দেখেছে, খবরের পাতায় দেখেছে, দেব হোক বা অন্যান্য অভিনেত্রীদের হোক, তাদের সাথে আমার ছেলেও দাঁড়িয়ে আছে, হয়তো ভালো লাগছে। কিন্তু আমি যেটা করি, বাবাকে না সবসময় জড়িয়ে ধরি, যখন সুযোগ পাই আমি জড়িয়ে ধরলাম, বললাম বাবা নিয়ম কিন্তু বদলাবে না, মাফলার তোমাকে পরতেই হবে, সকালবেলা বাজারে বেরোনোর সময় কিন্তু তোমাকে প্রপারলি জামা, তারপরে চাদর নিয়ে বেরোতে হবে, বন্দি আমি তোমায় করে রাখিনি, যাই করছি তোমার ভালোর জন্য করছি। আজকেও কিন্তু সকালবেলা বাবা যখন বাজারে গেছে, বা আমি সকালে ঘুম থেকে উঠলাম, বাবা বসেছিল, আমি বললাম জামা তুমি বেরোবে নাকি, বললো একটু বেরোবো। মানে বাবা এইভাবে করে যাতে আমাকে না সিরিয়াসলি বলতে, না তুমি কিন্তু বেরোবে না, অন্য কেউ এটা করে দেবে, পেপার এনে দেবে অন্য কেউ, বা বাজারটা অন্য কেউ করে দেবে। বাবা বেরোলে, যেই আমি অন্য দিকে গেছি, বা টুক করে বেরিয়ে গেছে। টুক করে বেরিয়ে যখন ফিরে আসবে, আমি গেটের সামনে এভাবে দাঁড়িয়ে থাকি, তুমি আজকেও পরে বেরোনি, যে আমার উপরে চাদর একটা করনি, সকালবেলা এত হাওয়া দিচ্ছে, একদম সাইলেন্টলি ঢোকে। উনিও এনজয় করেন, আমিও এনজয় করি। খুবই ইন্টারেস্টিং, খুবই দারুণ। এবং আমার
মানে আমি যেটা বললাম যে তোমার যে কোনো গল্পের সঙ্গে যদি একটা নিজের কানেকশন থাকে না, সেই কানেকশনটা, গল্পটা তো সম্পূর্ণ আলাদা, এটা সম্পূর্ণ আলাদা পৃথিবীর গল্প, সেটা তোমার সঙ্গে কোনো কানেকশনই নেই, কিন্তু স্টিল ওই যে একটা ছোট্ট কানেক্ট, দ্যাটস বিউটিফুল। খুবই খুবই দারুণ লাগলো এই ইয়েটা শুনে। তারপর প্রজাপতি, সেখানেও নিশ্চয়ই আমার মনে হয় তোমার এই যে ওই যে একটা পার্সোনাল কানেক্ট, তা নাহলে এত মানুষ যে কানেক্ট করেছে, এত মানুষের সঙ্গে ডিরেক্ট কানেক্ট করেছে। আমি প্রজাপতির ক্ষেত্রেও দেখেছি বেশ কিছু মানুষ খুবই ওভারওয়েলমিং রেসপন্স দিয়েছে, এবং বিশেষ করে বয়স্ক মানুষরা, পরিবার, এই পুরো ব্যাপারটা একটা অদ্ভুত জায়গায় অদ্ভুতভাবে কানেক্ট করেছে। আমার মনে হয় সেটাও অবভিয়াসলি তোমার ওই জায়গাটা বুঝতে বোধহয় টনিক তোমাকে ওই জিনিসটা বোধহয় হেল্প করেছে। এই শেখাটা তো আমার শুরু হয়েছিল আমি যখন দিদি নামন করি। ঠিক, কারণ এই দিদিদের তো সাধারণ জীবনের গল্প, ঠিক, সাধারণের মধ্যে থেকে অসাধারণ হয়ে ওঠার গল্পই তো দিদি নাম্বার ওয়ান ছিল। একদম প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আমরা তো তাদের সাথে কথা বলতাম, জানতাম, বুঝতাম যে তারা কত সাধারণভাবে লাইফ জীবন অতিবাহিত করছে এবং কত ভালোভাবে আছে, আনন্দের সাথে আছে, কোনো কষ্টই তাদের কাছে কষ্ট নয়, তাই না? ঠিক ঠিক, একদমই তাই। তো ওইগুলোই উঠে এসেছে ছবিতে কোনোভাবে, সাধারণ মানুষের গল্প। তো সাধারণ গল্প যত সাধারণ মানুষের মনের কাছাকাছি হবে, তত সাধারণ মানুষ কানেক্ট করতে পারবে। ঠিক, একদমই তাই, একদমই তাই। মানে সেখানে আমার মনে হয় এই সিম্পলিসিটিটা বা এই যে সাধারণ মানুষের গল্প বলা, এটা খুব একটা সোজা কাজ নয়, এটা আমার বিশ্বাস। যারা পারে তাদের জন্য খুব সোজা, কারণ শচীনের কাছে স্টেট ড্রাইভ মারাটা একদম ইজি ব্যাপার, একটা মনে হয় তাকে করতে হয় না, কিন্তু তার মধ্যে যে কতটা টেকনিক আছে সেটা মানে সে তো শচীনই জানে। কিন্তু আমার পয়েন্টটা হলো, সোজা গল্প বলা বা সোজাভাবে কিছুকে বলা ইজ ভেরি ডিফিকাল্ট, খুবই কঠিন। কারণ অনেক কিছু দিয়ে একটা কিছু বলে দিলাম, একটা জটিলতার মধ্যে দর্শককে পাঠিয়ে দিলাম, দ্যাট ইজ ইজিয়ার বলে আমার মনে হয়। আর আমি ওটা পারবো না, কারণ আমি অতটা শিক্ষিত নই। মানে কঠিন করে বলা আর সোজার মধ্যে, মানে আমি খুব সিম্পল তো মানে আমি বলছি যে আমি সিম্পলভাবে বলতেই পারি, আমি খুব ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারি না আর কি। না, সেটাই তোমার ইউএসপি তো সেটাই, এবং তোমার 3টে ছবিতেই সেই ইউএসপিটা কিন্তু আছে। ফলে ছবি সাধারণ মানুষ ভালোবেসেছে, অত ক্রিটিক্যালি অ্যাক্লেম কটা হয়েছে আমি জানি না। সেটা কি খুব ম্যাটার করে? সাধারণ মানুষ যখন একটা জিনিস ভালোবেসে ফেলে, তারপর কি আর সত্যি ক্রিটিক্যাল অ্যাক্লেম ম্যাটার করে? একদম ম্যাটার করে না। অতনুদা একটা কথাই বলেন যে হলে উনি দুটো উদাহরণ দেন অতনু রায় চৌধুরী। একটা হচ্ছে নন্দনের ওই 900 থেকে 1000টা সিট, আর নবীনা সিনেমা হলের এই 900টা সিট হাউসফুল হলে এর থেকে বড় অ্যাওয়ার্ড হয় না। একদম একদম তাই। এবং দেখো, ক্রিটিকরা সিনেমা দেখে জটিল পার্সপেক্টিভ থেকে, ওরা সাধারণ পার্সপেক্টিভটা দেখতে পারবে না, তার কাজটাই তো ক্রিটিক করা, তো সেটা তো জটিল বিষয়। তো সেই কারণে আমার মনে হয়, আমি অনেকেই ধরো আমার সঙ্গে অনেকের কথা হয়, আমি খুব না, আমার মনে হয় খুব, আমিও একটা ফেজ পার করেছি জীবনের, যেখানে আমার মধ্যে ক্রিটিক্যাল বিষয়টা অনেক বেশি ছিল। এই পুরো একটা জার্নি পার করে আমি হঠাৎ করে মনে হচ্ছে কোথাও একটা এসে দাঁড়িয়েছি যেখানে মনে হচ্ছে সব কিছু সোজা হতে হবে। কী রে বাবা, এতদিন আমি কি করছিলাম, এটার একটা আমার উত্তরণ ঘটেছে আর কি। সেটা বলতে পারো বছর 5-6 আগে, বা যখন আমি অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি ছেড়ে একসময় চলে গেছিলাম, মনে হচ্ছিল সিনেমা আমার দ্বারা হবে না। তারপরের যে জার্নিটা, সেটা আমাকে খুবই শেপ করেছে টুয়ার্ডস দিস। এবং আমি সব সময় খুঁজতে থাকি সিম্পলিসিটি কোথায় আছে, এবং যে কারণে টনিক আমার প্রচণ্ড ভালো লেগেছিল। প্রজাপতিও আমার দারুণ লেগেছিল। আমি প্রধান দেখিনি, কিন্তু দুটো সিনেমাই আমার দারুণ লেগেছে। প্রধানটা আমি দেখিনি, মানে দেখা হয়ে ওঠেনি কোনো কারণে। ওই সিম্পলিসিটিটা কিন্তু আমাকেও কানেক্ট করেছে, কারণ আমার ক্ষেত্রেও তো, আমার বাবার ক্ষেত্রেও আমি এটা করি। আমার বাবাকে, যদি আমার বাবা কোনো কথা শোনে না, মানে আমার বাবার বয়স এখন 80, আমার বাবা কোনো কথা শোনে না, সবসময় ঘুরে বেড়ায় নিজের মতো। বাবা আর্টিস্ট, আর্টের বিভিন্ন জায়গায় তাকে ডাকা হয়, সে জাজ হিসাবে বিভিন্ন জায়গায় যেতে থাকে। আমি বরঞ্চ মাকে বলি যেতে দাও, কারণ বাবার ওই যে ইনভলভমেন্টটা, ওটা কিন্তু বাবার জীবনী শক্তির মতো কাজ করে। ঠিক, একদমই ঠিক। তো বেশ, এরপরে
কি প্ল্যান করছো, মানে এখনো কি সেটা বলা যাবে বা বলার, মানে ওইভাবে বলছি না কি প্ল্যান করছো, বাট অবশ্যই ছবি তো নিশ্চয়ই একটা প্ল্যান করছো। হ্যাঁ, প্ল্যান বলতে আমরা তো মানে যাই করি, মানে অতনুদা, দেব, আমি, এরা নর্মালি প্ল্যান করি। পরের ছবি প্রজাপতি 2, সেটা ঠিক। আগামী মানে এই ডিসেম্বর মাসে আসবে, ক্রিসমাসের সময়। সেটা পরিকল্পনা চলছে। আর টিভিতে যেই কাজগুলো করছি সেই কাজগুলো তো হচ্ছে প্রতিনিয়ত। দেবের সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স এবং দেবকে তুমি কিভাবে যখন প্রথম দেখলে বা দেবকে কিভাবে পারসিভ করেছো সেটা দিয়ে আমরা এপিসোডটার একটা এন্ড অবধি পৌঁছে গেছি অলমোস্ট। প্রচুর গল্প করলাম তোমার সঙ্গে, দারুণ মজা লাগলো। দেবকে কিভাবে দেখলে তুমি যখন প্রথম আলাপ হলো, তারপর তুমি যখন কাজ করলে? দেব একদম দারুণ মানুষ, দেব মাটির মানুষ। আর দেব মানে আমরা সবাই জানি সুপারস্টার দেব, এত সুপার ডুপার হিট সিনেমা আছে, ব্লকবাস্টার সিনেমা প্রচুর আছে ওর, প্রচুর, আর দীর্ঘদিন ধরে কাজ করছে। কিন্তু দেব কখনো না বলে না, এবং খুব ইনভলভ স্ক্রিপ্টের সাথে, প্রতিটা জিনিসের সাথে ইনভলভ, ক্রিয়েটিভলি ইনভলভ থাকে। এবং কি করলে সিনেমা ভালো হয়, শুধু সিনেমা অভিনয় করলাম শেষ নয়, তার প্রমোশন, কিভাবে ছবিটা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেব, প্রতিটা পরিকল্পনার সাথেও নিজে যুক্ত থাকে। আর শুটিংয়ের সময় কখনোই রিয়েলাইজ করায় না যে সে দেব। এটা একটা বড় ব্যাপার। যখন টনিক করতে গেছি আমার তো ভয় মানে স্বাভাবিকভাবেই হচ্ছে, প্রথম কাজ। ডেফিনেটলি অতনুদা পাশে রয়েছেন, একদম পুরো আগলে রেখেছেন যাতে কোনো রকম অসুবিধা না হয়, সবসময় গাইড করছেন লাইক এ টিচার। আমার জীবনের একটা, আমি সবাইকে বলি যে রাজকুমার হিরানিকে দেখেছিলাম বিধু বিনোদ চোপড়া, কে ছিল বিধু বিনোদ চোপড়া রাজকুমার হিরানির সাথে। তো আমার তখন মনে হতো যে এরকম কোনো একজন মানুষ আমার জীবনে থাকে, পাই। তো সব সময় আমি অতনুদাকে পেয়েছি, গল্প, চিত্রনাট্য, কাস্টিং, লোকেশন, কি করলে ভালো হবে, সাধারণ মানুষের মধ্যে কি করে গল্প পৌঁছানো যায়। আর দেবেরটা একদমই মনে হচ্ছে না ফ্যামিলির কোনো মানুষ। যেদিন ও প্রথম এলো আমার মনে হচ্ছে নর্থ বেঙ্গলে, আমি টনিকে শুটিং করতে গেছি, কালকে শুটিং, আগের দিন আমার প্রবল জ্বর আর কাশি হচ্ছে, কথা বলতে পারছি না। তো দেখা করতে গেলাম, প্রথমে ও নিজেই বললো এটাকে একটু গরম জল দাও, ওকে গরম জল করে আনলো, এসে বসলো। এবার তো বলবো গলা দিয়ে আমার এমনি আওয়াজ বেরোচ্ছে না। তো যখন কাজ করতে গেলাম আমি দেখছি যে ঘুম বাতাসিয়া লুপের ওখানে কিছু শট নেব, টয় ট্রেনটা এসে বেরিয়ে যাবে, আমি মানে পরান্দা, শকুন্তলা দিয়ে আর দেব ওই দূরবীন দিয়ে দেখবে দূরের পাহাড়ে বরফ দেখা যাচ্ছে। এবার তারপরে ট্রেন, কারণ খুব কম সময়তে এই মেঘে ঢেকে যাচ্ছে, তাড়াতাড়ি করে করতে হবে। এই শটটা নিতে নিতে দেখছি একটা টয় ট্রেন ঢুকে গেছে, তো এবার টয় ট্রেনের সাথে শট নেব ওদের। এবার তাড়াতাড়ি করে একটা জায়গা থেকে চেয়ার টেবিল তুলে, যে ইউনিটের জন্য যেটা মনিটর রাখা হয়, চেয়ার টেবিল ক্যামেরা তুলে, দেবকেও দেখছি তুলে নিয়েছে। মানে ভাবাই যায় না। প্রতি মুহূর্তে যে পরান্দাকে ওই ঠান্ডা তিস্তা নদীতে, এই ঠান্ডা বরফ গলা জলে যে রিভার র্যাফটিং করতে কিছুতেই উনি রাজি নন, পাহাড়ে উঠতে কিছুতেই রাজি নন, কিন্তু প্রতিটা ক্ষেত্রে দেব কিন্তু এগিয়ে এসেছিল কিভাবে ওনাকে রাজি করানো যায়, পুরো সবসময় এটা করে। মানে দেব ইজ এ টিম ম্যান, আরও খুব ভালো মনের মানুষ, খুব ভালো মনের মানুষ। আর আমি ওকে দারুণ ভালোবাসি, মানে এখানে কোনো কৃত্রিমতা নেই। ঠিক। আর আমার মনে হয় আরেকটা জিনিস দেবের, যেটা আমি বাইরে থেকে বুঝতে পারি, এখনও দেবের সঙ্গে আমার সেভাবে আলাপ হয়নি, কিন্তু আমার মনে হয় ইন্টেনশনটা না খুব পিওর দেবের। ও না ভালো সিনেমাই বানাতে চায়, আর ভালো সিনেমা বানাতে চায়। আর ও কিন্তু কখনো মানে ও এক্সপেরিমেন্ট করতে চায়, ঠিক একদম। এবং এই ইন্টেনশনটা দারুণ লাগে আমার মনে হয় এত পিওর, এত অনেস্ট একটা ইন্টেনশন ওর মধ্যে। আমার মনে হয় সেই কারণেই এই যে দেবেরও একটা জার্নি আছে, যে মানে যেখানে টনিক একটা খুব ইম্পর্ট্যান্ট মাইলস্টোন, আমার মনে হয় দেবের জন্য সেই কনফিডেন্সটা খুব ইম্পর্ট্যান্ট ছিল, যে হ্যাঁ আমাকে মানুষ অন্যভাবেও নিচ্ছে এবং দেখছে, টিল খাদান। এবং এটাও এই যে জার্নিটা, এর মধ্যে কিন্তু ইন্টেনশনটা ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট আমার মনে হয়। দেবের সব থেকে ভালো কথা, দেবকে না মানে শুধু অভিনেতা অভিনেত্রীরাই নয়, মানে একটা ইউনিটের প্রতিটা মানুষ ওকে ভালোবাসে। ঠিক।
মানে একদম জুনিয়র থেকে নিয়ে সিনিয়র পর্যন্ত যারা আছে সবাই ওকে ভালোবাসে। এই যে মানুষের ভালোবাসা অর্জন করাটার জন্য না একটা আলাদা শক্তি দরকার হয়, ঠিক। এই শক্তিটাও অর্জন করেছে। কিন্তু মানে খুব স্বাভাবিকভাবে আমি দেখেছি যে সবাই ওকে ভালোবাসে, কেউ বলে না ও খারাপ। বেশ, আজকের এপিসোডটা এখানেই শেষ করি। 1.5 ঘন্টা ধরে একটা আড্ডা মারলাম। তোমার ছোটোবেলা থেকে, মানে আমার কাছে না তোমার এই, আমি যখন পডকাস্ট করি আমার কাছে যে উল্টো দিকের মানুষটা থাকে, আমি তার জীবনের সিনেমাটা দেখতে চাই। আচ্ছা আচ্ছা। তো সেই কারণে আমি যেখান থেকে শুরু করি সেটা হলো ছোটোবেলা, এবং আমি চাই যত ডিটেলে সম্ভব ভিজুয়ালাইজ করে দেখা। এবং তুমি যেভাবে বললে তাতে পুরো না একটা ভিজুয়ালাইজই করতে পারলাম। অবভিয়াসলি তুমি একজন গল্প বলিয়ে, মানে একজন স্টোরি টেলার হিসাবে এটা তো তোমার অবশ্যই মানে এই এক্সপার্টিসটা তো আছেই। আমার মনে হয় যে একটা অচেনা মানুষকে আজকে চেনা গেল, একটা একদমই প্রায় অচেনা মানুষ, যাদেরকে সাধারণ মানুষ অতটা ডিরেক্টলি চেনে না, তার জার্নিটা সম্পর্কে জানা গেল। এবং আমার মনে হলো যে খুব ইম্পর্ট্যান্ট একটা লেসন যেটা আমি এখান থেকে নিলাম, সেটা হলো সাধারণ মানুষের জন্য কাজ করার মধ্যে যে আনন্দটা আছে সেটা কিন্তু আনপ্যারালাল। এবং যখন এই যে অভিজিৎ যখন বলছিল যে অত বয়স্ক মানুষ হাত তুলে আশীর্বাদ করছেন, তার চেয়ে ভালো আর কি হতে পারে, তার চেয়ে বেশি চাওয়া আর কি হতে পারে একটা মানুষের জীবনে। থ্যাংক ইউ অভিজিৎ, অনেক ধন্যবাদ, অনেক Thank you. ধন্যবাদ। খুব দারুণ লাগলো তোমার সঙ্গে আড্ডা মেরে, তোমার সঙ্গে আলাপ হয়ে খুবই ভালো লাগলো। এবং থ্যাংক ইউ ফর এতটা সময় দেওয়ার জন্য, এতটা ক্যান্ডিডলি কথা বলার জন্য, এতটা খুলে কথা বলার জন্য। আমাকে ডাকার জন্য অনেক ধন্যবাদ এই জায়গা, কারণ আমি দেখেছি যে এখানে প্রচুর মানুষ এসেছে, তারা তাদের মনের কথা বলেছে, খুলে বলেছে। তো আজকে আমার স্বপ্নটা হয়তো পূরণ হলো। আরে থ্যাংক ইউ সো মাচ। মানে সত্যি সত্যি ব্লেসড ফিল হয় যদি কেউ এই কথাটা বলে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাদেরও প্রাপ্য, কারণ আপনারা সোল কানেকশন পডকাস্টকে একটা জায়গায় পৌঁছেছেন যাতে মানুষ মন খুলে কথা বলতে পারে বলে এই জায়গাটা তৈরি হয়েছে। থ্যাংক ইউ আপনাদের সকলকে। আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততদিনের জন্য বারবার যেটা বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, কারণ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ very powerful. So, tada.